আমাদের সকল যারা অংশগ্রহণ করছেন আমাদের এই অনুষ্ঠানে এবং বক্তা হিসেবে যিনি আমাদের সঙ্গে আজকে আছেন, তপতিদিকে অভিনন্দন জানাই। নরসিংহ দত্ত কলেজের এই অনুষ্ঠানের জন্য উনি সময় বের করতে পেরেছেন অনেক শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও, এবং আশা করব আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন তারা ওনার এই প্রচেষ্টা এবং ওনার এই বক্তব্যে যথেষ্ট এনলাইটেন্ড হবেন এবং আমাদের ছাত্ররাও ওনার কাছ থেকে অনেক কিছু শেখার অবসর পাবে। আজ শ্রী অরবিন্দের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আমাদের ভ্যালু এডুকেশন সেল থেকে শ্রী অরবিন্দের কথা ভেবে, শ্রী অরবিন্দের মূল্যবোধের শিক্ষা, ওনার চিন্তার দর্পণে ওনার মূল্যবোধের শিক্ষার কথা ভেবে আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। আশা করছি আমরা সকলেই তপতিদির কাছ থেকে ওনার মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমাদের ভ্যালু এডুকেশন সেলের কনভেনার রাজকুমার বাবুকে অনুরোধ জানাচ্ছি। রাজকুমার বাবু। প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা এবং ৭৫তম স্বাধীনতা দিবসের জন্য প্রত্যেককে জানাই অভিনন্দন। আজকে আমাদের ভ্যালু এডুকেশন সেলের কলেজের প্রথম প্রচেষ্টা এই আলোচনা চক্র সেমিনার, এবং আমরা খুব গর্বিত এবং খুশি যে আমরা প্রফেসর তপতী সেনগুপ্তকে আমাদের এই প্রথম প্রচেষ্টায় মুখ্য আলোচক হিসেবে পেয়েছি। শ্রী অরবিন্দের জন্ম বার্ষিকীতে তার ১৫০ এটা, সেখানে আমরা তার যে মূল্যবোধ, তার শেখানো মূল্যবোধ সে সম্পর্কে শুনবো ওনার কাছে। তপতিদিকে স্বাগত। প্রফেসর তপতী সেনগুপ্ত শিক্ষকতা এবং গবেষণার ক্ষেত্রে ৫০ বছরের অভিজ্ঞতা পুষ্ট। তিনি ২০০৬ সালে কলকাতার লরেটো কলেজ থেকে অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইতিহাস বিভাগের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেছেন। ৭৩ সাল থেকে তিনি এই বিখ্যাত কলেজের পঠন পাঠনের সঙ্গে যুক্ত। অসংখ্য স্টুডেন্ট তার জ্ঞানের স্পর্শ পেয়েছে। অবসরের পর তিনি ২০০৭ থেকে ১৩ সাল পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং ২০১৪ থেকে ১৮ সাল পর্যন্ত ডায়মন্ড হারবারের পশ্চিমবঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অতিথি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ইউজিসির সিনিয়র রিসার্চ ফেলো ছিলেন। আবার তিনি কলকাতার ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের জাতীয় কর্মসূচি সমিতির সদস্য ছিলেন। তার বিভিন্ন কাজের মধ্যে উল্লেখযোগ্য ম্যাকমিলান থেকে তারই সম্পাদনায় কলোনিয়ালিজম, পার্টিশন অ্যান্ড স্বদেশী রিভিজিটেড এই বইটি উল্লেখযোগ্য। এছাড়া তার অসংখ্য গবেষণামূলক কাজ আছে। প্রসঙ্গত তিনি লেডি ব্রাভন কলেজ থেকে ইতিহাসে অনার্স সহ বিএ পাশ করেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং বিএড ব্যাচেলর অফ এডুকেশন পাশ করেছেন। তার গবেষণা, তার চিন্তায় পুষ্ট আজকের আলোচনা চক্র আমাদের সকলকে এবং আমাদের স্টুডেন্টসদের এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের আলোকিত করবে নিশ্চিতভাবেই। আমি প্রফেসর তপতী সেনগুপ্তকে আহ্বান জানাচ্ছি, প্লিজ আপনি আসুন, অনুগ্রহ করে আপনার মূল্যবান বক্তব্য এখানে রাখুন। আজকে যারা এখানে রয়েছেন কাউকে চোখে দেখতে পাচ্ছি না, এই নতুন ডিজিটাল মাধ্যমে এই এক অদ্ভুত সময়ে আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করছি। আজকের স্বাধীনতা দিবসের নরসিংহ দত্ত কলেজ যে সুন্দর একটি অনুষ্ঠান করছে এবং তাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বক্তব্য রাখবার জন্য।
তার জন্য আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। এবং বিষয়টি আমার অন্তরের খুব কাছাকাছি। শুধু অরবিন্দ নয়, কিন্তু এই যে মূল্যবোধের বিষয়, সেটিও কিন্তু আমি একটা কথা প্রথমেই বলে দিই। প্রথমে আমার সম্বন্ধে অনেক কথা বলা হলো, তার কতটা যোগ্য আমি জানি না। আর বিষয়টি সম্পর্কে আমি কোনো বিশেষজ্ঞ নেই। অরবিন্দ সবারই, সব বাঙালির, এমনকি অনেক ভারতীয়রও খুব প্রাণের মানুষ। কিন্তু তার যে বিশাল রচনা সংগ্রহ, তার যে বিশাল কর্মকাণ্ড, তার যে বিশাল আধ্যাত্মিকতা, তার যে বিশাল বড় যোগ সাধনা, সেগুলোর খবর আমি খুব কম জানি। আমি জানি না বলতে পারি। অরবিন্দ এক সমুদ্র, যে সমুদ্র পন্ডিচেরির সামনে বিস্তৃত। তার রচনা, তার কাজকর্ম, সেই কাজ এবং সমুদ্রের গভীর। আমি একজন পথ একজন মতন একটুখানি দাঁড়িয়ে তাকে অনুভব করবো মাত্র। আর আমি সে যাচ্ছি লেখাপত্র, এত চিঠিপত্র, 3000-এর উপরে চিঠি, আমি তার ভেতরেও যাচ্ছি না। এবং ভ্যালু এডুকেশন বা যা মূল্যবোধের শিক্ষা, সেটা নিয়ে অনেক রকম গবেষণা চলছে, নিরীক্ষা চলছে। তার ভেতরেও কিন্তু আমি তার যে মর্ম, তার যে সমস্ত থিওরিজ আছে, তার ভেতরেও আমি প্রবেশ করতে চাই না। কারণ আজকে তা নিয়ে আমরা একটি ভিডিও ফিল্ম দেখব ভ্যালু এডুকেশন নিয়ে। কিন্তু মূল্যবোধের অবক্ষয় বলে একটা কথা আজকাল খুব চলছে। কিন্তু আমি এতদিন ধরে ছাত্রদের পড়িয়ে এসেছি, সব রকম ছাত্রদের পড়িয়েছি। বলতে গেলে আমি আমার শিক্ষকতা জীবনে ওয়ান থেকে এমফিল অব্দি সমস্ত ছাত্রীদের ছাত্রীকে পড়িয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন। আমি কিন্তু বলবো যে ছাত্রদের মধ্যে মূল্যবোধের কোনো অবক্ষয় দেখতে পাই। আর তাদের নানান রকম কর্মকাণ্ডের সঙ্গেও আমি পরিচিত হয়েছি। তাদের জানার ইচ্ছে শেখাচ্ছে, সেটাও আমাকে মাঝে মাঝে অভিভূত করে। কত প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকে তারা চর্চা করছে, কত সামান্য আয়োজন নিয়ে, কত সামান্য উপকরণ নিয়ে। দত্ত কলেজ অনেক পুরনো কলেজ, 100 বছরের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যে ছাত্রদের কথা, তাদের আইপ্যাকে এরকম আয়োজন করেছে, আমি আশা করবো যে আমিও আপনাদের থেকে শিখবো। আজকে আমি কিন্তু যারা রয়েছেন, যারা অধ্যাপক শিক্ষক রয়েছেন, তাদের জন্য কিন্তু বলছি আমার ছাত্র বন্ধু, যাদের জন্য এই অসময় দুঃখ, খারাপ অপরিচিত পরিচয় তাদের প্রায় 1.5 বছর কেড়ে নিল। কলেজ আমার জীবনে একটা সুবর্ণ যুগ বলে আমরা মনে করি। জীবনে সেই 3টে ভাবে পরিচালিত করে, আমাদের রুচিবোধকে এরকম ভাবে গঠন করে, আমাদের এই যে যুগ, এটা কিন্তু আর একটি মাত্র মোবাইল নির্ভর এই শিক্ষা ব্যবস্থা হয়ে উঠছে, সেটা ছাত্র হানিকর। তাদের জন্য যে কতটা, তাদের যে কত কিছু থেকে বঞ্চিত করছে, সেটা ভীষণ কষ্ট লাগে। আর জন্যে আমার আজকের কথাগুলো, ঋষি প্রতি মানুষ, দান মানুষ, গভীর অধ্যাত্ম সাধনার মানুষ, তাকে নিয়ে আলোচনা করবো, যিনি কিন্তু সময় শিক্ষকতায় শিক্ষক ছিলেন। আজকে তার জন্মদিন, আমি আজকে তার জানাই এবং উদ্যোক্তাদের থেকে একটু সময় চেয়ে নিয়ে আমি আমার ছাত্র বন্ধু একটু চাই। আর ছাত্রদের
বিশ্ববিদ্যালয় এই যে শ্রেণীকক্ষে শিক্ষা শাসনের আন্দোলন কেন এই শিক্ষা এই বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা আমরা তাদের সময় পেয়েছিলাম। সেই পরিবেশ তৈরি হয়েছিল, এই যে পরিসর তৈরি হয়েছিল, ছাত্ররা একদিকে শিক্ষক, ছাত্র শিক্ষকের থেকে শিখছে, শিক্ষক শিখছে, এই সমন্বয়কারী যে একটা ট্র্যাডিশন, তার মধ্যে কোভিড এসে মতন দাঁড়িয়েছে, কালা পাহাড়ের মতন সমস্ত কিছুকে সে ধ্বংস, সে তছনছ করে দেবে। এরা হয়তো কেউ কেউ ভারতবর্ষের ভবিষ্যৎ, ভারতবর্ষের তারাই ধারক, নতুন ধারা সনাতন তারা সমন্বয় করবে, ভারতবর্ষ গড়বে। আজকের এই 15 আগস্টের দিনে নরসিংহ দত্ত ছাত্রদের পেয়ে আমি অত্যন্ত তাদের স্বপ্ন এবং সঙ্গে বলবো মাত্র আমি একটা পরে আজকে প্রথম 6 সপ্তাহ পরে আমি জল খাবো, আমি বিরতি নেব। আপনারা 15ই আগস্ট অরবিন্দর জন্মদিন এবং একেবারে সম্পূর্ণ অতীতের একজন মানুষ হয়ে যান। 1950 অব্দি তিনি আমাদের সঙ্গে ছিলেন। ডিসেম্বর এখনো পন্ডিত এই কলকাতা উত্তরপাড়ায় হাওড়াতে সেখানকার নানা সমিতিতে ছিলেন, সমিতিতে কাজ করেছিলেন। সেখানেও লোক রয়েছেন এখনো যারা অরবিন্দকে সচেতন উঠেছেন, স্মৃতি তাদের কাছে রয়েছে। স্বাধীনতা দিবসের পর কলকাতা হিসেবে একজন ভারতবাসী ছিলেন এই 1910 সনে। আজকে অরবিন্দ অন্য কোনো একটি বিখ্যাত ভাষণ না মূল্যবোধ অরবিন্দ যা করেছিলেন দেখতে পাচ্ছি আসছে যে অডিও প্রবলেম হচ্ছে। আপনারা অডিও প্রবলেম কি আমার দিকে একটু বলবেন? অডিও প্রবলেম হচ্ছে পাচ্ছি। অংশুমান একটা প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে, অডিও প্রবলেম। ম্যাডাম বলছি আপনি যদি একবার লেফট হয়ে আবার জয়েন করেন, আমার মনে হয় নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে। আমি একবার লিভ করে আবার জয়েন। হ্যাঁ, খুব ভালো হয় ম্যাডাম, মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে এটা। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ, আমি একজনকে ডাক, আমাকে বেরিয়ে গিয়ে আবার ঢুকতে হবে। প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে।
কথাটা কিন্তু কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, একটু সময় লাগবে। আহ, কোনখান থেকে আপনারা শুনতে পাননি একটু বলবেন? হ্যালো হ্যালো। লাস্ট 3-4 মিনিট আমাদের মিস হয়েছে, একটু ডিস্টারবেন্স ছিল ম্যাডাম। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে আজকের দিনের জন্য আমাদের সবারকার নমস্কার। 15ই আগস্ট যার জন্মদিন, বছর আগে তিনি আছেন এখনো হাওড়াতেও রয়েছেন, রয়েছেন ভারতবর্ষের তো রয়েছেনই, মনে রেখেছেন তার এসেছেন। অরবিন্দের সান্নিধ্যে হয়তো আসেননি, কিন্তু তাদের কাছে একসময় তাদের সময় এবং অরবিন্দের জন্য এবং সেই কর্মকাণ্ডের অনেক তারা জীবনকে অরবিন্দ তাদের একে যে তাকেও নানান রকম ভাবে ম্যাডাম একটু ডিস্টার্ব করবো? হ্যাঁ ম্যাডাম, আপনার অডিওটা আবার ডিস্টার্ব করছে। আমি খুব ভালো হয় যদি আপনি ভিডিওটা অফ করে অডিওটা করেন, তাহলে ডেটা কম ইউজ হবে, তাহলে হয়তো আমরা অডিওটা পরিষ্কার পাবো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে কি মোবাইলে চলে যাব? মানে ভিডিওটা টার্ন অফ করে আপনি যদি শুধু অডিওটা চালু। হ্যাঁ, এবার আচ্ছা দেখুন তো, এবার দেখুন। হ্যাঁ, আসছে, ভালোই আসছে, এবার ঠিক আছে। এবারে ঠিক আছে একদম। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি উদ্যোক্তাদের আমি আগেই বলেছি যে এত বিস্তৃত জীবন, এত বড় জীবন 1872 থেকে 1950, এবং তার তাকে নিয়ে এত রকম চিঠিপত্রই 3000। আমি তো এর থেকে সামান্যই আহরণ করতে পারি, সেটা আমি তো সব নই। আজকে জন্মদিন, জন্মদিন, তিনি বোনের অনেকটাই শিক্ষকতায় এবং ছিলেন। সেই জন্য অরবিন্দ যে আমি আমার উত্তরপাড়ায় যেটার কথা জানেন, আমি সেই তার কিছু কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব। তার সুবিধার জন্য আমি আপনাদের অনুমতি নিয়ে সামান্য কটি কথা সম্বন্ধে বলছি। তার বাবা ছিলেন ডক্টর কৃষ্ণধন ঘোষ। তিনি ছিলেন খুব সফল ডাক্তার, ছেলেদের রেখে পড়াশোনা, এবং তার স্ত্রী ছিলেন সরোজিনী ঘোষ, যিনি ছিলেন নারায়ণ বসুর কন্যা। অরবিন্দ উত্তরাধিকার পেয়েছিলেন, কেন রাজনারায়ণ বসুকে তো আমরা জানি তিনি ছিলেন আমার প্রথম যে যারা জাতীয়তার প্রথম মন্ত্র নিয়ে এসেছিলেন, তার মধ্যে একজন ছিলেন রাজনারায়ণ বসু, জাতীয়তার গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে যাকে বলা হয়। অরবিন্দ তার সান্নিধ্যও পেয়েছেন বেশ কিছুদিন। অরবিন্দ আমরা জানি
মেধাবী ছাত্র, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, সেখানকার তিনি আইসিএস পরীক্ষা দেন। বাবার ইচ্ছে ছিল যে তিনি আইসিএস পরীক্ষা দেবেন। তিনি 1892-তে কেমব্রিজ থেকে ট্রাইপল বৃত্তি লাভ করেন, কিন্তু তিনি শেষে পরীক্ষায় পাশ করেও কি তার মনে হলো, তিনি কিন্তু শেষ পরীক্ষাটা ছিল ঘোড়ায় চড়ার পরীক্ষা। তিনি যে অশ্বারোহী করেন, সে তার যে পরীক্ষা সেই পরীক্ষায় তিনি বসলেন। তখন তিনি কি করছিলেন? তখন তিনি দাবা খেলছিলেন। পরবর্তীকালে আমার মনে হয়েছে যে এই দাবা খেলাটাও সেই কি একেবারে মহাভারতের যে এপিক গেম অফ চেস, তিনি নির্ণয় করছেন তিনি করবেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে, কোনটা বেশি কঠিন, এই দাবা খেলাটা বেশি কঠিন নাকি ঘোড়সাওয়ার হওয়ার পরীক্ষা দেওয়াটা বেশি কঠিন, এবং কেন তিনি সেই পরীক্ষাটা দিলেন না সেটাও। অরবিন্দ পরবর্তীকালে বলেছেন যে ইংল্যান্ডে থাকতেই তার মধ্যে মনে হয়েছিল, এই চেতনা এসেছিল যে আইসিএস হয়ে তিনি কি করবেন। তিনি তো কোনো স্বাধীন রকম কোনো কিছু উপায় বা পদ্ধতি তিনি জানবেন না, কেননা তাকে ব্রিটিশ সাম্রাজ্য যে সমস্ত নীতি নির্ধারণ করবে তারই একটি যন্ত্র হয়ে থাকতে হবে। তিনি তো কোন রকম ভাবে একজন যন্ত্রী হয়ে উঠতে, স্বাধীন ইচ্ছার ভারতবাসীর মানুষের, অবদমিত লাঞ্ছিত দরিদ্র যে ভারতীয় মানুষ, তাদের ইচ্ছার বা তাদের জীবন ধারণের কোন পরিবর্তন আনার জন্য হয়ে উঠতে পারবেন না। তিনি শেষ মুহূর্তে নিলেন, তিনি যাবেন। তারপরে আমরা দেখি যে 1893-তে তিনি ফিরে এসে, তিনি 93-তে ফিরে এসে প্রাইভেট সেক্রেটারি হলেন। তিনি তখন অনেক ভাষা জানেন, গ্রিক, ল্যাটিন, হিব্রু, এরকম করে প্রায় 10টি ভাষা তিনি জানেন। তিনি সংস্কৃতও অল্প অল্প জানেন, কিন্তু এখন বাংলা একেবারেই জানেন। 1902 সাল তারপরে সেখানে তিনি দীনেন্দ্র কুমার রায়কে আমন্ত্রণ করে জানালেন তাকে বাংলা শিখবার জন্য। দীনেন্দ্র কুমার রায়, তার কাছে তিনি বাংলা শিখতে শুরু করলেন। এই ইংল্যান্ড তখনই কিন্তু তিনি এবং দীনেন্দ্র কুমার ঘোষ ছিলেন, ঘোষ তার আরেক ছিলেন, তারা সবাই মিলে লোটাস অ্যান্ড ড্যাগার সোসাইটি বলে একটি ছোটখাটো বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। তো আমরা খানিকটা দেখেছি সঞ্জীবনী সভা ঠাকুরবাড়ি গড়ে উঠেছিল সেই রকম। তারপরে আস্তে আস্তে মহারাষ্ট্রেই তিনি বিপ্লবী দলের নেতা ঠাকুর সাহেবের কাছে বিপ্লব মন্ত্রে দীক্ষিত হন। তিনি প্রস্তুত ছিলেন, কাজেই কিন্তু তিনি সেই গুরুকে গ্রহণ করতে পারেন। আস্তে আস্তে 1902 সাল থেকে তিনি বাংলা রাজনীতির সঙ্গে পরিচিত হতে শুরু করলেন এবং বাংলাতে বিপ্লব প্রচেষ্টাও তার শুরু হলো। তিনি বরোদা থেকে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন কিন্তু একজন মহিলার কাছে। তখন নানান রকম শারীর চর্চার কেন্দ্র এবং কিছু কিছু ছোট ছোট সমিতি গড়ে সরলা দেবীর কাছে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন। যা একদিকে থাকবে শারীর চর্চা, একদিকে থাকবে নানান রকম সমাজ সেবার প্রকল্প, আর অন্যদিকে ব্রিটিশ বিরোধী কিছু গুপ্ত কর্মসূচিও থাকবে। সরলা দেবী সেই রকম আখড়া গড়ে তুলেছিলেন। একদিকে আখড়া সমিতি, আরেকদিকে একটি গুপ্ত বিপ্লবের প্রস্তুতি। অরবিন্দ সেই রকম ভাবে ভেবে প্রথম পাঠালেন সরলা দেবী চৌধুরানীর কাছে। তিনি সেটা তার নিজের বক্তব্যের মধ্যে, নিজের লেখা অরবিন্দ অন হিমসেলফ, তার ভিতরে বাঁচিয়েছিলেন। তারপরে 1902 থেকে আস্তে আস্তে আসা শুরু হলো। একবার দুবার তার মধ্যে কংগ্রেসের অধিবেশনেও বাংলাদেশের দু এক জায়গায় তিনি গেলেন। 1905 সনের অধিবেশনে তিনি কিন্তু যাননি। 1906-তে আমরা যে স্বদেশী একটা আন্দোলন গড়ে উঠছে, আন্দোলন গড়ে 1904 সন বড় আন্দোলন 3 থেকে শুরু হয়েছে,
চারে শুরু হয়েছে, আজকে সেটা পূর্ণ মূর্তি পাঠ থেকে বাংলাতে করতে চাইলেন বঙ্গভঙ্গ আন্দোলন। সেই আন্দোলন একটা স্বদেশী আন্দোলন, সেই স্বদেশী আন্দোলনের উদ্যোগে স্বদেশী আন্দোলন কিন্তু শুরু হলো অরবিন্দর হাত ধরে। অরবিন্দর প্রদর্শিত পথে সেই আন্দোলন শুরু হলো। আবেদন নিবেদনের রাজনীতিতে কংগ্রেস এবারে কেন আমি বলছি বেশি আন্দোলন হলো, স্বদেশী আন্দোলন কিন্তু শুধু বাংলা করলেন পাঞ্জাবে লালা লাজপত অরবিন্দ এবং বিপিনচন্দ্র পাল একত্র হয়ে যুক্ত করে মহারাষ্ট্র গঙ্গাধর তিলক সেখান থেকে এলেন। তারা কংগ্রেসের এই আবেদন নিবেদনের বাইরে চেষ্টা করলেন। শুরু হলো সমস্ত কিছুতে স্বদেশী, তারপরে বয়কট আসবে, আমার খুব অল্প তারপরে বয়কট আসবে। তিনি স্বদেশী আন্দোলন যে সর্বভারতীয় আন্দোলন হলো, ইনক্লুসিভ স্বদেশী শিক্ষার প্রচলন হলো, স্বদেশী ভাষায় শিক্ষা দিতে হবে, আমাদের পুরনো ভারতবর্ষের কিছু কিছু ট্র্যাডিশনকে ফিরিয়ে দিতে হবে, ভারতবর্ষ সম্বন্ধে শিক্ষা দিতে হবে। মেকলে বর্ণিত শিক্ষাধারা নয়, এখানে আমাদের নতুন শিক্ষাধারায় তাদের ছাত্রদের যুক্ত করতে হবে, তাদের দেশকে ভালোবাসার আনন্দ মঠে যে সন্তানের কথা বলেছি, যে বন্দে মাতরম গীতি রবীন্দ্রনাথ 1896 সনে কলকাতার কংগ্রেসে, সেই সপ্তকোটির জন্য হিন্দু মুসলমান ব্রাহ্ম জৈন খ্রিস্টান পারসিক কিছু নির্বিশেষে সেই সমস্ত মানুষের মুখে কথা দেওয়ার জন্য এবং তার জন্য যে সার্বিক ইনক্লুসিভ সার্বিক আন্দোলন তার উদ্গাতা ছিলেন অরবিন্দ। এ কথা আধুনিক ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী কিন্তু বলে গেছেন। ঘটনাক্রমে অমলেশ ত্রিপাঠীর বছর বেঁচে থাকলো 100 বছর হলো, এবং তিনি নতুন চরমপন্থী আন্দোলন, নরমপন্থী চরমপন্থী দুই আন্দোলন, বিশেষ করে চরমপন্থী তার যে সেই এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ বই একটা জায়গা দিয়েছেন। তারপরে এলেন যে প্রথম জাতীয় শিক্ষার একটা ছোট ছোট স্কুল, তো উচ্চশিক্ষার জন্য, যেহেতু আমি যাদের জন্য আজকে বক্তৃতা রাখছি তারা এই উচ্চশিক্ষার মধ্যেই রয়েছেন, কলেজ শিক্ষা তো উচ্চশিক্ষায়, সেই জন্যই আমি বিশেষ করে তাদের বলতে চাই অরবিন্দ উচ্চশিক্ষার যে প্রথম স্বদেশী প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল অফ বিদ্যালয় বলে আমরা জানি, এখানকার প্রিন্সিপাল হল তখন অরবিন্দ প্রিন্সিপাল হলেন। তিনি তারপরে কলকাতায় বাস করতে শুরু করলেন, এবং এই কলকাতা বাস কিন্তু অরবিন্দের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আনলো। আমরা দেখতে পাচ্ছি একদিকে তিনি পড়াচ্ছেন আর একদিকে তিনি এই বিপ্লবী সংঘগুলো গড়ে তুলছেন। কিন্তু বিপ্লবী সংঘগুলোর কথা মনে করতে যে চরিত্র গঠনের দিকে, যেমন শরীরটাকে শক্ত করতে হবে তবেই মন শক্ত হবে, সেই চরিত্র গঠনের দিকেও মনোযোগ দিলেন এবং তার ছড়িয়ে দিতে চাইলেন সেই বিপ্লবের সারা ভারতবর্ষে। তিনি পত্রিকায় লিখতে শুরু করলেন, নানান রকম প্যাম্পলেটস পার করতে শুরু করলেন। 1908 কিন্তু এর মধ্যে তাকে কিন্তু এই চাকরিটা ছেড়ে দিতে হলো, কেননা তিনি যে লেখা লিখছেন বন্দে মাতরম বলে যে তিনি পত্রিকা শুরু হয়েছিল, তাতে তার লেখা কিছুটা যেন সরকারের
কলেজ, সেটা সেই ভয়ে করে এলেন। পরে অবশ্য তিনি আবার গিয়েছিলেন, তবে প্রিন্সিপাল হিসেবে নয়, সেখানে রাষ্ট্রবিজ্ঞান এবং আপনারা খুব তাড়াতাড়ি 1908 সনে বন্দে মাতরম লেখার জন্য গ্রেপ্তার। 1908 এবং 1 বছর তার অন্তরালে এবং সেখান থেকে পেলেন তিনি পরে উত্তরপাড়া এলেন, ভাষণ রাখলেন। আন্দোলনে যে ইম্পর্টেন্ট হয়, স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে যে কাগজগুলো আমাদের দেখতে হয়, যেগুলো আমাদের মধ্যে একটা উদ্দীপনা, আমাদের মধ্যে একটা উৎসাহ, তার মধ্যে একটি হলো রবীন্দ্রের এই উত্তরপাড়া অভিভাষণ। নরসিংহ কলেজ যেখানে, উত্তরপাড়া খুব আছে, সেই উত্তরপাড়া শুরু করেছিলেন তাকে নিয়ে গেলে বিপ্লবী অমরেন্দ্রনাথ। তারপর আপনারা অনেকেই জানেন অরবিন্দ প্যারিমোহন মুখার্জি তাকে ঘোষণা করতেন। এই জন্য বলছি আমি এই কথাটা, তিনি তো একজন রাজবন্দী ছিলেন, 1 বছর কালে কাটিয়েছে। বলা হচ্ছে যে তিনি সন্ত্রাসবাদী বলে তার পরিচয় করা হচ্ছে, সন্ত্রাস বলে বলা হচ্ছে। এটা যখন মুক্ত বেকসুর, তার মধ্যে তো মানুষরা তার নানান রকম ইস্তাহার যেগুলো বিলি হচ্ছে গুপ্ত ভাবে, তুমি জানছে তারা পরিচিত হচ্ছে, একটু একটু করে বাংলা বলছেন। উত্তরপাড়া অভিভাষণটা যদিও তিনি ইংরেজি দিয়েছিলেন। পৌঁছবার পরে সামান্য একটু বিশ্রাম করলে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি এখন কিন্তু ঘোরার দেন এবং তার সেই গাড়ির সমস্ত শহর অরবিন্দ লাইব্রেরি মাঠে, সেখানে মেয়ে কিছু কিছু মেয়েরাও রয়েছেন, আসছে, পুষ্পবৃষ্টি হচ্ছে। রাজা প্যারিমোহন মুখার্জির ছেলে মিছিল বাবু, রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মিছিল বাবু প্যারিমোহন কিন্তু সেখানকার এই ভাষণ আমরা পরে পেয়েছি। যে পরিস্থিতির কথা তিনি বলছেন তার মধ্যে আমি যেন কেমন আমাদের এখন যে সময়টা চলছে তার একটা খুঁজে পাই, যে কারণে আমাকে উত্তরপাড়া ভাষণ আজকের দিনের জন্য আমাকে খুব খুব রকম ভাবে হয়েছিল। কদিন আগে যে বললাম রূপসাগরে শুয়ে আমি যে পড়ছিলাম, তখন অনেক নতুন নানান রকম তার অভিব্যক্তি রয়েছে, যেগুলো সব আমরা ভাষণটি মতন আমরা ততটা উপলব্ধি করিনি। জীবনে তিনি যেন এই ভাষণটার সম্ভব বড় কানেক্ট। আমি কিন্তু এটাকে ট্রান্সফার না বলবো, এটা যেন তার একটা তরুণ এইভাবে আমার মনে হয়েছে। যে অরবিন্দ ছিলেন শিক্ষক, যে অরবিন্দ একজন চিন্তক, যে অরবিন্দ একজন লেখক, তার সঙ্গে যে এবং
তার সেই যে যেটা চলছে করা নিজের একটি স্বেচ্ছায় তিনি ত্যাগ দেখতে পাওয়া তাই করলেন। বোধের প্র্যাকটিসকে বিপন্ন করে ক্ষুদিরামের কথা যখন দেওয়া হচ্ছে সেই প্রেস সময় তিলক সারা থেকে ক্ষুদিরামের কথা কত বড় অন্যায় চলছে তার কথা জানালেন। মামলায় কিভাবে অনাকে জড়ানো হচ্ছে, তার সহযোগী করা হচ্ছে। তিলক কারাদণ্ড নিয়ে চলে গেলেন বার্মা, যুদ্ধের সময় তিনি ফিরে এলেন। তারপরে তখন চলছে সমস্ত প্রেস গ্রহণ করা হয়েছে। অরবিন্দ লিখছে ধর্মরক্ষী ভাষণ দিতে গেছিল। কাজে তিনি বলেছেন যে আমি একা ছিলাম না, আমার সঙ্গে অনেক কয়েকজন ছিলেন, চলে গেছেন। আমি একজন নির্জন বাসী, আমি বেরিয়ে হঠাৎ আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে অনেকটা। একটা মুঠোফোনের জগৎ আমাদের, কিছু শব্দ তরঙ্গ ভেসে আছে, কিছু আমাদের সত্যিকারের জীবন রয়েছে, যোগাযোগের জীবন, সেটা সহযোগীরা দূরে কারাবাসে এসে আমি চারদিকে চাই উপদেশের জন্য ছিলাম, তাদের সন্ধানে চারিদিকে চাইলাম, তাদের দেখা আর পেলাম না। দেশ বন্দে মাতরম ধ্বনিতে ছিল জাতির অধঃপতিত লক্ষ লক্ষ মানবের আশায় পূর্ণ। জেল থেকে বেরিয়ে এসে সেই ধ্বনি শুনলাম, আমি কান কিন্তু সব নীরব। কারণ পূর্ণ উজ্জ্বল স্বর্গ ছিল। তারপর সেখানে পথে অগ্রসর করতে পারি, আমি অরবিন্দে জ্বলতে হবে। কিন্তু এই জিনিস আমি জানতাম, বিজয়ী শক্তি যা তুলেছিল, সে আশা জাগিয়েছিল, তেমনি এক শক্তি এই নীরবতা প্রেরণ করেছে আন্দোলনে। আচ্ছা, আবার প্রবলেম হচ্ছে বলে হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, কেটে কেটে যাচ্ছে কথাগুলো, হয়তো এটা আমার ফোনেরই প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনারা একটু আমাকে একটু ফিডব্যাক দিন যে অডিও প্রবলেম হচ্ছে এখন, এখন হচ্ছে, কেটে কেটে যাচ্ছে। আমার ফোনটা দিয়ে দেব। এখনো কি অডিও প্রবলেম হচ্ছে? এখনো হচ্ছে? হ্যাঁ, কথা আসছে না তো।
না ম্যাম, এখন মানে পরিষ্কার আসছে। পরিষ্কার এখন আসছে আসছে? কিন্তু তখন এখন ক্লিয়ার আসছে, আবার কিন্তু আচ্ছা, মাঝে মাঝে এবার অ্যাকিউট প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে আপনি মাঝে কি মাঝে। ফোনে করবেন? আমি তো আচ্ছা, আপনারা আমায় যদি বলেন, আমি ফোনে করছি, ফোনে চলে যাচ্ছি, কেমন? হ্যাঁ, একটুখানি সময় দিন। আইপ্যাডটায় কোথায় প্রবলেম হচ্ছে? তোর আইপ্যাডটাকে রেডি করা যাবে? জিজ্ঞেস করবো? আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ পাচ্ছি, ক্লিয়ার হচ্ছে। এবার হ্যাঁ clear শোনা হচ্ছে? যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, আমি ফোন থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি আবার মার্জনা চাইছি। তখন তিনি বলছেন যে আমিও জানতাম না এবার পরে কি করার কর্তব্য, কিন্তু এই একটা জিনিস আমি জানতাম, ভগবানের সর্বজয়ী শক্তি যেমন সেই ধ্বনি তুলেছিল, সে আশা জাগিয়েছিল, তেমনি সেই একই শক্তি এই নীরবতার প্রেরণ করেছিল। কোলাহল ও আন্দোলনে ছিলেন তিনি, বিরতি ও নীরবতার মধ্যেও তিনি আছেন। আমাদের কত কণ্ঠ এখন ক্ষীণ হয়ে গেছে, কত নীরবতা আমাদের জীবনে আজকে নেমে এসেছে। তিনি আমাদের উপর এটি প্রেরণ করছেন, যেন জাতি ক্ষণকালের জন্য আত্মসম্বরণ করে, নিজের অভ্যন্তরে সন্ধান করে এবং ভগবানের ইচ্ছা কি তা জানতে পারে। আমি সেই নীরবতায় নিরুৎসাহ হইনি এবং ভগবানের কারণ কারাগারের মধ্যে নীরবতার সহিত আমার পরিচয় হয়েছিল। আর আমি জানতাম আমার দীর্ঘ বর্ষব্যাপী হাজতবাসে বিরতি ও নীরবতার মধ্যেই আমি নিজে থেকে এই শিক্ষা লাভ করেছি। যারা অরবিন্দের ধারণার সঙ্গে তার সাধন মার্গের কথা, তার আহ, পরবর্তী জীবনের কথা জানেন, তারা জানেন যে নীরবতা আহ, অরবিন্দর জীবনে একটা বিরাট বড় ভূমিকা পালন করেছে। তিনি যে আশ্রম প্রতিষ্ঠা করেছেন তার ভেতরেও নীরবতা একটা বিরাট বড় ভূমিকা পালন করে। তিনি স্থির নিশ্চিত ছিলেন জেনে তিনি মুক্তি পাবেন। আমি জানতাম আমি মুক্তি পাবো। আমার যে 1 বছর ব্যাপী অবরোধ, তার উদ্দেশ্য ছিল 1 বছরের নির্জন বাস ও সাধনা।
ভগবানের উদ্দেশ্য সাধনের জন্য আমার জেলে থাকা আবশ্যক। যতদিন, তার বেশি আমাকে জেলে কে ধরে রাখতে পারবে? তিনি আমাকে একটা বাণী দিয়েছিলেন, একটি কর্ম দিয়েছিলেন। আমি জানতাম যতদিন না সেই বাণী উচ্চারিত হচ্ছে, ততদিন কোনো মানবীয় শক্তি আমাকে নিস্তব্ধ করে রাখতে পারবে না। যতদিন না সেই কর্ম সম্পন্ন হচ্ছে, তা থেকে আমাকে কোনো মানবীয় শক্তি নিবৃত্ত করতে পারবে না। সেই যন্ত্র যতই দুর্বল, যতই ক্ষুদ্র হোক না কেন। আর এখন যে আমি এই বেরিয়ে এসেছি, আমি যে এই কথা বলছি, যা বলতে চেয়েছিলাম সেই ইচ্ছা ইতিপূর্বে আমার ছিল না। আমার মনের মধ্যে যে জিনিসটি ভগবান ছড়ে দিলেন, আর এখন আমি যা বলছি, তা একটা প্রেরণা ও বাধ্যতার বশে। এই প্রেরণার কথাটা কিন্তু বারবার এই বক্তৃতায় ফিরে আসছে। তিনি বলছেন, যখন তিনি ধৃত হয়েছিলেন, তখন তার মধ্যে, এবং তাকে হাজতে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে তার ভীষণ উষ্মা ছিল। তিনি ভাবলেন, আমার এই কি হলো? আমি ভেবেছিলাম আমি আমার দেশবাসীর জন্য একটা কাজ করব, যতদিন না সে কাজ সিদ্ধ হয় ততদিন তুমি আমায় রক্ষা করবে। তুমি বলতে তুমি এখানে ভগবানকে বোঝাচ্ছেন, তাহলে আমি এখানে কেন? আমার বিরুদ্ধে এমন অভিযোগ কেন? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তখন ভেতর থেকে একটা স্বর শুনতে পেলাম, অপেক্ষা করো, দেখো কি হয়। তখন শান্ত হলাম আমি, অপেক্ষা করতে লাগলাম। আমাকে লালবাজার থেকে আলিপুরে নিয়ে যাওয়া হলো। সমস্ত মানুষের থেকে সরিয়ে 1 মাসের জন্য আমাকে একটা নির্জন সেলে আবদ্ধ রাখা হলো। সেখানে আমি দিবারাত্র অপেক্ষা করতাম ভগবানের বাণী শোনার জন্য, আমাকে কি করতে হবে সেটা বোঝার জন্য। এই নির্জন বাসেই আমার সর্বপ্রথম অনুভূতি, আমার প্রথম শিক্ষা, যে মানুষ এত বিদ্বান, এত শক্তিমান, তিনি কিন্তু তার শিক্ষা সেই জেল হাজতেই পাচ্ছেন, সেই নির্জনতার মধ্যেই পাচ্ছেন। আমাকে যেন ভেতর থেকে কে বলল যে এটা আমার ইচ্ছে নয়, এটা আমার অভিপ্রায় নয় যে তুমি এই কাজ নিয়েই শুরু থাকবে। তোমার জন্য আমি অন্য কাজ ঠিক করে রেখেছি এবং তোমাকে এনেছি। তুমি নিজে যা শিখতে পারিনি, তাই আমি তোমায় এখানে শেখাবো বলে, আমার কাজের জন্য তোমাকে তৈরি করবার জন্য আমি এখানে তোমাকে নিয়ে এসেছি। অরবিন্দ বলছেন, আমি শুধু বুদ্ধি দিয়ে আমাকে শুধু বুদ্ধি দিয়ে বুঝতে হয়নি, পরন্তু অনুভূতি উপলব্ধির ভেতর দিয়ে আমাকে জানতে হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছ থেকে কি চেয়েছিলেন। যারা তার কাছ ভিতর দিয়ে আহ যারা তার কাজ করবার আকাঙ্ক্ষা করে, তাদের কাছ থেকে তিনি কি চান, কি চান, কি বলছেন অরবিন্দ? রাগ দেশ থেকে মুক্ত হতে হবে, ফলাকাঙ্ক্ষা না করে তার জন্য কর্ম করতে হবে, নিজের ইচ্ছা পরিত্যাগ করতে হবে, ভগবানের হাতে নির্বিরোধ ও বিশ্বস্ত যন্ত্র হতে হবে, উচ্চ নীচ শত্রু মিত্র জয় পরাজয় সবের প্রতি সমভাবাপন্ন হতে হবে, অথচ তার কাজে শৈথিল্য করা চলবে না। নিজেকে শক্তিমান করতে হবে, তখন দুর্বলকে কিন্তু পদদলিত করা চলবে না। তিনি বলেছিলেন, আমাকে ঈশ্বর গভীরতর দৃষ্টি দিয়েছিলেন, এইটি হয়েছিল সেই কারাবাসের প্রথম ফল। জেলের কয়েদির দিকে আমরা চাইলাম, চোর খুনি জুয়াচোর এদের দিকে যতই চাইলাম, আমি যেন আমার বাসুদেবকে দেখতে পেলাম। সেই সব তমসাপন্ন আত্মা, তমসাচ্ছন্ন আত্মা ও অপব্যবহৃত দেহের মধ্যে আমি যেন নারায়ণকে দেখতে পেলাম। এই যে একটা ডিভাইন রেভেলেশন, ঈশ্বরের একটা অবলোকন তিনি ভেবেছিলেন, যেটা পরে হয়তো আমরা আমাদের মতো করে একটু ব্যাখ্যা করে নেব। এই সব চোর ও ডাকাতদের মধ্যে অনেকেই এমন ছিল যারা তাদের সহানুভূতি, তাদের স্নেহের দ্বারা আমাকে লজ্জায় ফেলেছিল। এই সব প্রতিকূল অবস্থার উপর তাদের মানবতা জয়ী হয়েছিল। তিনি বিশেষ করে একজনের কথা বলছেন,
আমি একজনকে দেখলাম, আমার মনে হলো সে একজন সাধু পুরুষ। সে আমাদের দেশের একজন অক্ষরবিহীন চাষী। ডাকাতির অভিযোগে তার 10 বৎসর সশ্রম কারাদণ্ড হয়েছিল। আমাদের মিথ্যা শ্রেণীর গর্বে যাদের আমরা ছোট লোক বলে ঘৃণা করি, সে ছিল তাদেরই একজন। পুনরায় ভগবান আমাকে বললেন, দেখো কি সব লোকের মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি আমার একটু কাজ করবার জন্য। যে জাতক আমি তুলতে চাই, এ হচ্ছে তার স্বরূপ, এবং এই কারণে আমি তাদের তুলতে চাই। এটা পড়তে পড়তে মাঝে মাঝে আমার, তোমাদের বয়সী যে একটি ছেলে, সে চলে গেছিল অসৎ পথে, তার কথা তোমরা অনেকেই জানো। একটি সিনেমাতেও তোমরা তাকে দেখেছো, কি করে দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে উঠলো, সেই নাইজেল ওপারা, তার কথা কিন্তু আমার মনে পড়েছিল এটা পড়তে পড়তে। আপনারা শুনতে না পেলে কিন্তু আমাকে জানাবেন। নিম্ন আদালতে তার বিচার প্রথম হলো। বিচারকের আসনে কে বসে আছেন? বিচারকের আসনে বসে আছেন অরবিন্দ কেমব্রিজের সহপাঠী বিচারক বিচক্রফট। তিনি বললেন যে যখন আমাকে এই শাস্তি দেয়া হচ্ছে বলে আমি প্রস্তুত হয়ে এসেছি, যে 1 বছর প্রায় জেল ভোগের পরে যখন তার শাস্তিটা তাকে দেয়া হবে, মামলা চলছে, তখন তিনি বললেন, কোথায় আমার অভয় ছায়া? কে আমাকে এর থেকে উদ্ধার করবে? আমি ম্যাজিস্ট্রেটের দিকে তাকালাম, আমি কিন্তু দেখতে পেলাম না। উকিলের দিকে তাকালাম, ম্যাজিস্ট্রেট, উকিল, সরকারি উকিল, সবাই মধ্যে যেন আমি দেখতে পেলাম শ্রীকৃষ্ণকে। আমার প্রিয়, আমার বন্ধু সেখানে বসে হাসছেন। তিনি বলছেন, কেমন, এখন আর তোমার ভয় আছে? আমি রয়েছি সকল মানুষের মধ্যে, আমি তাদের সকলের কর্ম, সকল কথাকে নিজের ইচ্ছা মতো পরিচালিত করি। আমি এখনো তোমাকে রক্ষা করছি, তোমার ভয় নেই। তোমার বিরুদ্ধে এই যে মোকদ্দমা আনা হয়েছে, এটা আমার হাতেই ছেড়ে দাও। এই তোমার জন্য নয়, এই বিচারের জন্য আমি তোমাকে এখানে আনিনি, অন্য কিছুর জন্য এনেছি। মোকদ্দমাটি আমার একটি কাজের উপায় মাত্র, তার বেশি কিছু নয়। পরে সেশন কোর্টে যখন মামলা শুরু হলো, আমার বিরুদ্ধে প্রমাণের মধ্যে কোথায় কি মিথ্য ছিল এবং সাক্ষীদের মধ্যে কি বিষয় জেরা করতে হবে, আমি কিছু নির্দেশ দিলাম উকিলদের। তখন আমার সমর্থনে এমন একটা ঘটনা ঘটলো যা আমি আশা করিনি। আমি দেখলাম একজন কাউন্সিল আমার পক্ষ সমর্থন করবার জন্য দণ্ডায়মান হয়েছেন। অপ্রত্যাশিত ভাবে দেখলাম তিনি আমার বন্ধু। আমি জানতাম না যে তিনি আসছেন। আপনারা সকলেই তার নাম শুনেছেন। তিনি অন্য সকল ভাবনা সরিয়ে ফেললেন, তার সমস্ত প্র্যাকটিস পরিত্যাগ করলেন। তিনি আমাকে রক্ষা করবার জন্য মাসের পর মাস ধরে অর্ধরাত্রি বিনিদ্র কাটালেন, নিজের স্বার্থ ভঙ্গ করলেন। তিনি চিত্তরঞ্জন দাস। যখন তাকে দেখলাম নিশ্চিন্ত হলাম, কিন্তু তবু আমার মনে হলো তাকে নির্দেশ লিখে দেয়া দরকার। কিন্তু আবার ভিতর থেকে বাণী শুনলাম, তোমার পায়ে যে জাল জড়ানো হয়েছে, তা থেকে এই মানুষটিই তোমাকে উদ্ধার করবে। সব কাগজ ফেলে দাও, তোমার পক্ষে তাকে উপদেশ দিতে হবে না, তাকে উপদেশ দেব আমি। তিনি বলছেন, অরবিন্দ, যতই মেঘ ঘনিয়ে আসুক, যত দুঃখ, যত বিপদ ও দুরূহতা আসুক, যত কিছুই অসম্ভব মনে হোক না কেন, বস্তুত কিছুই অসম্ভব নয়, কিছুই দুরূহ নয়। জাতির মধ্যে, জাতির উত্থানের মধ্যে থাকেন একজন পরম পিতা, যাকে তিনি বাসুদেব বলে ভাবছেন, পরম নিয়ন্তা একজন থাকেন। আমি ঘটাতে যা চাই, কোনো মানবীয় শক্তি আমাকে তার থেকে আটকাতে পারবে না। তারপরে সেই নির্জন বাস থেকে তিনি বেরোলেন, যে নতুন একটা উপলব্ধি নিয়ে ফিরে এলেন। আমি জানলাম যে মানুষ হিসেবে আমি একটি দুর্বলতার দোষযুক্ত অসম্পূর্ণ যন্ত্র। আমি শক্তিমান হয়ে উঠি কেবল যখন দেখি ঊর্ধ্বের একটি শক্তি আমার মধ্যে প্রবেশ করে। তখন আমি এই সব যুবকদের মধ্যে এলাম, তাদের অনেকের মধ্যেই দেখতে পেলাম এমন মহৎ সাহস, নিজেকে মুছে দেবার এমন শক্তি, যার তুলনায় আমি তুচ্ছ। দু একজনকে দেখলাম,
তারা যে কেবল শক্তি ও চরিত্র বলেই আমার চেয়ে বড় শুধু তা নয়, সেরকম অনেকেই ছিল, কিন্তু বুদ্ধির উৎকর্ষের জন্য তাদের আমি গর্ব অনুভব করতাম। তার সম্ভাবনাতেও তারা আমার চাইতে বড়। ভগবান আমাকে বললেন, এই যে তরুণের দল, এই নতুন মহাশক্তিশালী জাতি আমার আদেশে উঠছে, তারা তোমার চেয়ে বড়। তোমার ভয় কি? যদি তুমি সরে দাঁড়াও অথবা নিদ্রিত হয়ে পড়ো, তথাপি তোমার কাজটা আটকে থাকবে না। কাল যদি তোমায় সরিয়ে ফেলা হয়, এখানে যে তরুণেরা রয়েছে, এরাই তোমার কর্মভার গ্রহণ করবে, আর তা এমন শক্তির সঙ্গে করবে যা তুমি কখনো পারোনি। তুমি কেবল এই জাতিকে একটা বাণী দেবার জন্য আমার কাছ থেকে কিছু শক্তি লাভ করেছো, যে বাণী তাকে উঠতে সাহায্য করবে। তার মধ্যে তিনি বলছেন যে আমার সম্মুখে এমন সব জিনিস উন্মুক্ত হলো, জড়বিজ্ঞান যাদের কোনো ব্যাখ্যাই দিতে পারে না। যখন আমি প্রথমে ভগবানের দিকে অগ্রসর হই, তখন সম্পূর্ণ ভক্তির ভাব নিয়ে যায়নি, সম্পূর্ণ জ্ঞানীর ভাব নিয়েও যায়নি। বহুদিন পূর্বে স্বদেশী আন্দোলন আরম্ভ হবার কয়েক বছর আগে বরোদায় থাকার সময় যে ভগবানকে চেয়েছিলাম, আমি তখন দেশের কাজের প্রতি আকৃষ্ট হইনি। তারপরে তিনি আকৃষ্ট হলেন সেই দেশের কাজ থেকে, তাকে বর্ধিত করতে, তাকে প্রসারিত করতে। এবং তিনি বললেন যে দেশের কাজই হয়ে উঠল তার একমাত্র ধর্ম, এবং এই দেশের কাজ ভিতর দিয়ে তার যিনি অসীম, তাকে অনুসন্ধান করা, তাকে উপলব্ধি করা, সেটা তিনি লাভ করলেন। তিনি বললেন, ভগবানকে আমি বলেছিলাম, যদি তুমি থাকো, আমার মর্মের কথা তুমি জানো, তুমি জানো আমি মুক্তি চাই না, অপরে যা চায় এমন কোনো জিনিস আমি চাই না। আমি শুধু চাই জাতিটাকে তোলবার শক্তি। আমি শুধু চাই এই যে ভারতের লোক সকলকে আমি ভালোবাসি, মানে এদের জন্য জীবন ধারণ করতে পারি, কাজ করতে পারি, যেন এদের জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। তিনি যেন ভেতর থেকে শুনলেন কেউ বলছে যে তোমায় আমি একটা কাজ দিয়েছি, সেই কাজটি হলো এই জাতিকে তুলতে সাহায্য করা। শীঘ্রই এমন সময় আসবে যখন তুমি জেলের বাইরে যাবে, কারণ আমার ইচ্ছে নয় যে তুমি দোষী সাব্যস্ত হও, অথবা অন্যান্য রূপে যেরূপ আমি দেশের জন্য কষ্ট ভোগ করে সময় অতিবাহিত করতে হবে, তুমি সেরূপ করো। আমি তোমাকে তোমাকে কাজের জন্য ডেকেছি, আর তুমি যে আদেশ চেয়েছো তা এই, আমি তোমাকে আদেশ দিচ্ছি, যাও তুমি কাজ করো, তুমি দেশের কাজের ভেতরে যাও। এবং শ্রী অরবিন্দ সেভাবে দেশের কাজ করতেই প্রবৃত্ত হলেন। তার কাছে ধর্ম হয়ে দাঁড়ালো যা যেন বাসুদেবের এক লীলা। এইটি একমাত্র ধর্ম যা আমাদের দেখতে দেয় কেমন করে আমরা এই লীলার মধ্যে আমাদের নিজ নিজ ভূমিকা সর্বোৎকৃষ্ট রূপে করতে পারি, দেখিয়ে দেয় এই সূক্ষ্মতম ধারাগুলো কি, এর উদারতম নীতিগুলো কি। আচ্ছা, আমার আর কত সময় আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? না মানে হ্যাঁ বলুন, আপনি বলুন। বলুন, আপনি বলুন, আপনার মতো হ্যাঁ। বলুন। আচ্ছা, তাহলে আমি কিন্তু ছোট করে দিতে পারি। না না, আমাদের ভালো লাগছে, আপনি বলুন। আচ্ছা, তিনি কি বলছেন, একেবারে তখন উত্তরপাড়া বক্তৃতার অভিভাষণের শেষ পর্বে তিনি চলে এসেছেন। মন্ত্রমুগ্ধ হয়ে হাজার হাজার লোক সেই বক্তৃতা শুনছে। সন্ধে নেমে আসছে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরির মাঠে। 5টার সময় তিনি বলতে শুরু করেছিলেন, প্রায় 6টা তখন বেজে গেছে। তিনি সেই কথা বললেন, এইটাই হচ্ছে একমাত্র ধর্ম, যা জীবনকে ক্ষুদ্রতম ব্যাপারেও ধর্ম থেকে বিচ্ছিন্ন করে না, যা জানে অমৃতত্ব কি, যা আমাদের মৃত্যু ভয়কে সম্পূর্ণ দূর করে দিয়েছে। আমরা তখন জানি ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছে, প্রফুল্লচারী হয়তো আত্মহনন করেছেন, এবং সত্যেন বসুও সেই পথে এগিয়ে গেছেন। কানাইলাল দত্ত, তার কথাও আমরা জানি। এই ঘটনাগুলো একের পর এক একেবারে যেন একটা চলচ্চিত্রের মতন ঘটে যাচ্ছে। কার নির্ধারণে, কার নির্দেশে হচ্ছে, অরবিন্দ তাই নিয়ে খানিকটা বিভ্রমে রয়েছেন।
কিন্তু তিনি শান্তি খুঁজে পাচ্ছেন যে সবই বাসুদেবের লীলা, যা হওয়ার ছিল তাই যেন হয়ে যাচ্ছে। প্রতিপক্ষের বিরুদ্ধে এই যে হবে যেন বাসুদেব তার লীলা খেলা দেখাচ্ছেন। তারা জানে যেন অমৃতত্ব কি, যা মৃত্যু ভয়কে স্পর্শ করে না। তার প্রায় 10 বছর, 8-9 বছর আগে রবীন্দ্রনাথ তো আমাদের সেই কবিতা উপহার দিয়েছেন, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। যখন তিনি সেই পঞ্চনদীর বন্দার কথা বলছেন, সেই লেখা তো হচ্ছে। এবং অরবিন্দ এবং রবীন্দ্রনাথ এই পর্বে খুব অত্যন্ত ভীষণ বন্ধু। এবং দেখছি গীতাঞ্জলির মধ্যেও তো সেই লীলা খেলার কথাও আছে। আমারই করো তোমারও কিনা, অথবা বলছি তোমারও পতাকা যারে দাও তারে সহিবারে দাও শপথি। আমারে তুমি অশেষ করেছো, এমনই লীলা তব। আমার মধ্যে যে এত বড় শক্তির ভান্ডার আছে, সে কি আমি জানতাম তুমি যদি আমাকে না বলতে। আমরা দেখছি যে তখন তো এত বড় বড় চিন্তাবিদরা রয়েছেন, বিপিনচন্দ্র পাল রয়েছেন, কিন্তু এই যে একটা অতীন্দ্রিয় চিন্তা, আধ্যাত্মিক চিন্তা, দেশপ্রেমকে একটা অতীন্দ্রিয় মাত্রায় নিয়ে যাওয়া, একটা আধ্যাত্মিকতার মধ্যে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আমাদের শ্রী অরবিন্দরই দান। বড় করে রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে সেটা সবার মধ্যে সঞ্চালিত করছে। রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যে দিয়ে যেমন করছেন যে তোমরা আমাদের যত বিভক্ত করতে চাও, বিযুক্ত করতে চাও, বিধির বাঁধন কাটবে তুমি, তুমি কি এমন শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমনি অভিমান। অরবিন্দ তাকেই যেন একটা পথ দেবেন। সে পথ হয়তো রবীন্দ্রনাথের অভিপ্রেত পথ ছিল না, কিন্তু তিনি তো বীরের রক্তস্রোতকেও অশ্রদ্ধা করেননি। বীরের রক্তস্রোত, কয়েক বছর পরেই তিনি লিখছেন, বীরের রক্তস্রোত মাতারে অশ্রুধারা, এর যত মূল্য সবই কি হবে ধরার ধুলায় হারা। স্বর্গ কি হবে না কেনা কোনোদিন, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে কিন্তু রাত্রির তপস্যাই চলছে সারা বাংলাদেশ জুড়ে। অনুশীলন সমিতি, আত্মোন্নতি সমিতি নিয়ে শুরু হয়েছিল, সরলা দেবীর বেঙ্গল জিমনেজিয়াম দিয়ে শুরু হয়েছিল। আমরা দেখছি আস্তে আস্তে সেটা কিভাবে ছড়িয়ে যাচ্ছে সারা বাংলায়, এপার বাংলা ওপার বাংলা একেবারে। তার তখন তো এই বাংলা বিভক্ত হয়ে গেছে, অন্য বাংলার সঙ্গে যুক্ত হয়েছে আসাম, এ বাংলার সঙ্গে যুক্ত হয়েছে বিহারের খানিকটা। কিন্তু একেবারে গিটে 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 সমস্ত সমিতি গড়ে উঠেছে। এই ছোট ছোট সমিতি একটা ছোট্ট সাধারণ একটা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, যে একমাত্র বউবাজার থেকে শ্যামবাজারের মোড়, তার মধ্যে 50টা তাদের আখড়া বা ডেরা আমি বলতে পারি গুপ্ত সমিতি ঠিক আছে। কুমুদিনী মিত্র, কুমুদিনী মিত্রের লেখায় আমরা সেগুলো পাই। কুমুদিনী মিত্র ছিলেন শ্রী অরবিন্দর আপন মাসতুতো বোন। তিনিও স্বাধীনতা আন্দোলনে, নারী আন্দোলনে একজন প্রধান পুরোধা হয়ে ওঠেন। কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনীতে লিখেছিলেন এই সমস্ত কথা, তাই জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল একেবারে দূরে আগ্রার একটি হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই বাণীটি আমার মুখে দেয়া হয়েছিল আপনাদের শোনাতে। আমি যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি, কিন্তু আমার যে কথা দেয়া হলো মুখে, সে কথাটা এখন আপনাকে বলছি। মানে তার মধ্যে কিন্তু অবিরত একটা চিন্তার প্রবাহ, একটা চিন্তার রূপান্তর ঘটে যাচ্ছে। সেই বক্তৃতা দিতে দিতেও তিনি বলছেন, যে কথা এখন আমি বলছি, ইতিপূর্বে একবার আমার মধ্যে এই শক্তি নিয়ে কথা বলেছিলাম যে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয়, আর জাতীয়তা রাজনীতি নয়, পরন্তু একটা ধর্ম, একটা বিশ্বাস, একটা নিষ্ঠা। আজ আবার আমি সেই কথাই বলছি, কেবল অন্যভাবে। আমি আর বলি না জাতীয়তা একটা বিশ্বাস, একটা ধর্ম, একটা নিষ্ঠা। আমি বলতে চাই সনাতন ধর্মই হচ্ছে জাতীয়তা। তিনি হিন্দু জাতির কথা বলেছেন এই সনাতন ধর্ম নিয়ে, সনাতন ধর্ম। কিন্তু সেই সনাতন ধর্ম এই আধুনিকের, এই অধুনার প্রয়োজন মেটাবে, এবং এটাই হচ্ছে জাতীয়তা। এই সনাতন ধর্মই হচ্ছে আপনাদের কাছে আমার বাণী। এই বলে তিনি তার বক্তৃতা শুরু করেন।
অরবিন্দ ফিরে যান, তার আবার সেই কর্মের জগতে ফিরে যান। তার মধ্যে তার অধ্যাপনা পর্ব তখনকার মতন শেষ হয়েছে, কিন্তু যুগান্তর বলে একটি যে কাগজ কাগজ বার হতে থাকলো, সেটার মূলে রয়েছেন অরবিন্দ। তার অনেক কিছু সম্পাদকীয় প্রবন্ধ বা লিড আর্টিকেল যেটা আমরা বলি আজকাল, সেগুলো কিন্তু বকলমে অরবিন্দ লিখছেন। সরকার সহ্য করতে পারছেন না। যে লোকটাকে ফাঁসি দিলে তারা হয়তো শান্তি পেত, 1918-তে যে রাউলেট কমিটি রিপোর্ট বেরোলো, তার মধ্যে পর্যন্ত বলা হচ্ছে এই সমস্ত সারা ভারতবর্ষ জুড়ে যে বিপ্লবী আন্দোলন গড়ে উঠেছে, ব্রিটিশ শক্তির স্বৈরাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে, তার কিন্তু মুখ্য প্রবক্তা অরবিন্দ। তাকে একটা তাকে একটা থিওরিটিক্যাল বেস দেয়া, অথবা আমি একটু ইংরেজি বই ফেলতে কিছু মনে করবেন না, তার একটা অর্গানাইজেশনের কেমন হবে, সেই আন্দোলনের নীতি নীতি কি, সেই আন্দোলনের গতি প্রকৃতি কি, সেই আন্দোলনের জন্য কিভাবে প্রস্তুত হতে হবে, কিভাবে সমিতিগুলো তৈরি হবে, কিভাবে সেই আন্দোলনকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়া হবে, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ উত্তেজিত করতে হবে যে তারা দরকার হলে অস্ত্র ধরতে পারে, এবং তারা দরকার হলে আবার একেবারে আদর্শ মানুষ হতে পারে, নৈতিক চরিত্রে বাহুবলে। যে কথাটা বিবেকানন্দ বারবার বলেছেন, অরবিন্দ বারবার বিবেকানন্দের কথা বলেছেন। অরবিন্দ বলেছেন, তোমার মধ্যে অসীম শক্তি, সেই শক্তিকে তুমি তামসিকতার মধ্যে আবদ্ধ করে রেখেছো। তুমি তার থেকে, তোমার সেই তামসিকতাকে তুমি পরিত্যাগ করো, তার থেকে তুমি রাজসিকতার দিকে চলে যাও, কর্মের মধ্যে চলে যাও। কর্মের মধ্যেই তার বিকাশ, কর্মের মধ্যেই তার পরিণতি। বাইরে থেকে কেউ কিচ্ছু তোমাকে করতে পারবে না, সেটাই তোমাকে নিয়ে যাবে একেবারে সাত্বিকতার দিকে। তুমি যেখানে একেবারে স্বার্থহীন, তোমার কোনো স্বার্থ নেই, তুমি বিলীন হয়ে যাচ্ছ যাদের জন্য তুমি কাজ করছো, বা যে উদ্দেশ্য নিয়ে তুমি কাজ করছো তার মধ্যে। অরবিন্দ পরবর্তীকালে কি বলছেন, তিনি বলছেন, তিনি তার মতবাদকে গোপন করেননি, যে স্বাধীনতা অর্জন করবার জন্য যদি হিংসার প্রয়োজন হয়, যদি আর কোনো উপায় না থাকে, সে পথেই যেতে হবে। ঘটনার পরিপ্রেক্ষিত নির্ণয় করবে যে কি ধরনের আহ, কৌশল অবলম্বন করতে হবে। আর তখন তার আগে তিনি তার সেই চিঠি লিখছেন, এর থেকে তার 10 বছর আগে লিখছেন। যা লিখছেন তা তোমরা অনেক, তা তোমরা অনেকে জানো, আপনারা অনেকে জানেন যে আমার কাছে আগে দেশ কি ছিল। এই বিরাট দেশ, তিনি রেলগাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন, তিনি তার উপত্যকায়, তিনি তার বন্দরে বন্দরে গেছেন জাহাজে করে। তিনি বলছেন যে দেশ আমার কাছে আগে ছিল পর্বত, পাহাড়, সমুদ্র, বনানী, শহর, গ্রাম, কিন্তু দেশ, সে এখন আমার কাছে হয়ে উঠছে এক আরাধ্য দেবতা। সে আমার মা, দেশমাতৃকা, বন্দে মাতরম। তিনি বলছেন যে, স্ত্রীকে বলছেন, মা যদি দেখে, কোনো ছেলে যদি দেখে যে মায়ের বুকের উপরে বসে তার রক্তপান, বুক চিরে কেউ রক্তপান করছে, তখন ছেলে কি করবে? ছেলে কি চুপ করে দাঁড়িয়ে থেকে দেখবে, নাকি সেই শত্রুকে বিনাশ করবে? তার কাছে ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ শাসন শক্তির, ঔপনিবেশিক শক্তির যে একটা নিষ্পেষণ চলছে, সে যে কি নিষ্পেষণ! 1908 সনের সমস্ত সমিতি বন্ধ করে দেওয়া হয়েছে, আগে বলেছি। সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই, সবাইকে নির্বাসনে পাঠানো হয়েছে, সবাইকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার মধ্যে থেকেও এই গুপ্ত চিন্তাগুলো বেরিয়ে আসছে, গুপ্ত হত্যা বেড়ে গেছে। যারা সহযোগী তারা কিন্তু নিস্তার পাচ্ছে না, এই ব্রিটিশ সাম্রাজ্যের যারা সহযোগী, যাকে বলা হচ্ছে জুয়েল ইন দ্য ক্রাউন, সেই এম্পায়ারের জুয়েল ইন দ্য ক্রাউন ভারতবর্ষে, তাকে কিভাবে শোষণ করা হচ্ছে। অরবিন্দ বেরিয়ে এলেন কারা থেকে। তখন আস্তে আস্তে আবার লর্ড মরলিমিন্টো রিফর্ম ততদিনে এসে যাবে, তাই জন্য কিছু কিছু ছাড় দেওয়া হচ্ছে। যারা গিয়েছিলেন তারা ফিরে এসে, যাদের নির্বাসনে পাঠানো হয়েছিল, তিলককে আনা হলো না, কিন্তু অন্যদের একটু ছাড় দেওয়া হলো। আবার আমরা দেখছি অরবিন্দ কি করলেন। অরবিন্দর কণ্ঠকে কে
ক্ষান্ত করবে। অরবিন্দ লিখতে শুরু করলেন কারা কাহিনী। কোথায় লিখলেন কারা কাহিনী? কারাবাসের কি কষ্ট, কারায় কি রকম ভাবে আহ, আহ, রাজনৈতিক বন্ধুদের উপরে অত্যাচার অথবা অন্যদের উপরে অত্যাচার, কারার যে খাদ্য দেয়া হয়, তারপরে নির্জন বাসে যাদের রাখা হয় তাদের উপরে যে মানসিক অত্যাচার চলে, তিনি কিন্তু একটুও দমলেন না। তার বোন, যার কথা একটু আগেই বলেছি, আহ কুমুদিনী মিত্র, তিনি তখন বার করছেন সুপ্রভাত। সুপ্রভাতের মধ্য দিয়ে তিনি দেশের যুবশক্তিকে তৈরি করছেন নানান রকম উদ্বোধক বিষয়বস্তু দিয়ে। বিদেশের বিপ্লবের সঙ্গে তাদের, বিপ্লবীদের সঙ্গে তাদের চিন্তাধারার সঙ্গে তাদের যুক্ত করছেন। আইরিশ রেভলিউশনারি মুভমেন্ট ছিল, এর সঙ্গে যুক্ত করছেন। সেখানে ধারাবাহিকভাবে অরবিন্দ লিখতে থাকলেন কারা কাহিনী। সেটা না পারছে সরকার হজম করতে, না পারছে সরকার তাকে সহ্য করে যেতে, না পারছে। কি করে অরবিন্দকে আহ আবার নিরস্ত করা যায়? এবার তাকে যাবজ্জীবনের জন্য তো কোথাও পাঠাতেই হবে, অথবা তাকে এমন শাস্তি দিতে হবে যাতে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সেই রকম শুরু হলো, সেই রকম প্রচেষ্টা শুরু হলো। আর অরবিন্দর কাছে সেই খবর, একদিন তিনি বসে আছেন, তার বন্দে মাতরমের অফিসে বসে আছেন, যুগান্তর বন্ধ হয়ে গেছে। এমন সময় একদিন ছুটতে ছুটতে এসে বলল যে আপনাকে কিন্তু জেলে পাঠাবার আবার হচ্ছে একটা, আপনাকে সেটা আপনাকে কিন্তু আবার পাঠাবার একটা সম্ভাবনা আছে। অরবিন্দ কিচ্ছু বললেন না। তার মধ্যে কি সেই নারায়ণী আবার কথা বলে উঠলেন? সেই নারায়ণের কি নির্দেশ পেলেন? তিনি সঙ্গে সঙ্গে বললেন চলো নদীর ঘাটে চলো। নদীর ঘাটে গেলেন। সেখান থেকে তিনি চলে গেলেন। ফেব্রুয়ারি মাস, শীত সবে শেষ হয়েছে। খুব বড়সড় একজন মানুষ নয়, সাধারণ জামা কাপড় পরা, অত্যন্ত সাধারণ তার জীবনচর্যা, তার খাদ্যাভ্যাস। সে কথা বীরেন্দ্র কুমার রায় আমাদের বলেছেন। একটা খাপড়ার ঘরে থাকতেন যখন তিনি বড়দায় ছিলেন। কেন, টাকা তো তাকে অনেক জায়গায় পাঠাতে হতো, এইসব বিপ্লবী সংগঠনকে টাকা পাঠাতে হতো, এই সমিতিগুলোকে টাকা পাঠাতেন। মায়ের জন্য তার ভালোবাসা ছিল, স্ত্রীর জন্য ভালোবাসা ছিল, একসঙ্গে থাকতে হয়তো পারেননি। দায়িত্ববোধ, দায়িত্বহীনতা কোথাও ছিল না, কিন্তু ছিল অসম্ভব মেধা, অসম্ভব ভবিষ্যৎ দ্রষ্টা তিনি ছিলেন। অরবিন্দ বুঝলেন তাকে আর এভাবে থাকা চলবে না। তিনি চলে গেলেন চন্দননগরে। আবার সেই, তোমাদের কলেজ থেকে সেই জায়গাও বেশি দূরে নয়, নদী তীর দিয়ে তো আস্তে আস্তে আমি নৌকো করে গেছি। উত্তরপাড়া, চন্দননগর সবই সেই রাস্তায় পড়েছে। চন্দননগরে গিয়ে অজ্ঞাতবাসে থাকলেন প্রায় 6 সপ্তাহ। তারপরে তিনি গোপনে, ফরাসি সরকারের সহযোগিতাও খানিকটা ছিল, যদিও ইংরেজ এবং ভারতীয় গোয়েন্দারা তার পথ ছাড়েনি, কিন্তু তার এই অজ্ঞাতবাস কিন্তু তারা কিছুতেই হদিশ তার পেল না। চন্দ্রনগরে ছিলেন, বন্দলপাড়ায়। সেখান থেকে জাহাজে করে তিনি ছদ্মবেশে, ছদ্মনামে চলে গেলেন পন্ডিচেরি, যেহেতু সেটা নাকি ইংরেজদের ফরাসিদের জায়গা ছিল। সেখানে গিয়ে যে সাধনায় তিনি আহ যুক্ত হয়েছিলেন, যে সাধনার তিনি, এবং সেখানে যে আশ্রম তিনি গড়ে তুললেন, তার কথা তো এই এই আজকের কথার মধ্যে আর এত বলা যাবে না। এবং আমি বলতে চাই, আমি আর 5-7 মিনিট বলে আমার বক্তব্য শেষ করার পর শেষ করবো বলে ভাবছি। তিনি সেখানে গিয়ে এক আশ্রম গড়ে তুললেন। সেই সনাতন ধারণায় সেখানে আমরা দেখছি সেরকম আরেকটি আশ্রম গড়ে উঠেছে আস্তে আস্তে। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ এই কোলাহল থেকে চলে গেছেন। যিনি নোবেল প্রাইজ পেলেন, তিনি তার জীবনের 40 বছর একজন স্কুল মাস্টার হয়ে থাকলেন। স্কুলের বাচ্চাদের তিনি পড়াতেন। কারণ অনুপ্রেরণা তো চাই, সেই অনুপ্রেরণার কথায় আমি আসছি। আর
অরবিন্দ চলে গেলেন, আর কোনোদিন ফিরে এলেন না। যতদিন ভারত স্বাধীন না হয়েছে ততদিন অরবিন্দর আশাটা বোধহয় সম্ভব ছিল না। এবং তারপরে তাকে অনুরোধ করা হয়েছিল। তিনি তখন বললেন যে আমার কর্ম তো যা করবার আমি করে এসেছি। তিনি তখন যোগী পুরুষ, যোগ সাধনা। দেখুন তিনি কিন্তু বলছেন না আমি সিদ্ধ, আমরা তাকে ঋষি অরবিন্দ বলছি, কিন্তু অরবিন্দ আশ্রমের সবাই সাধক। এবং এইখানে যেমন ভার দিয়েছিলেন একজন বাঙালি কন্যাকে প্রথম বিপ্লবী সংগঠন গড়ে তোলবার জন্য, সরলা দেবীকে, তিনি কিন্তু সেইখানে গিয়ে আমরা জানি যে 3 মার্চে 1924 সালে তিনি পন্ডিচেরিতে মাদাম পল বিশার তাকে কিন্তু সেই আশ্রম গড়ার কাজ দিলেন এবং নিজে প্রায়ই থাকতেন নিভৃত বাসে। লেখা চলছে অনবরত, কর্মযোগিন ধর্ম তো চলছিলই, আরো নানান রকম লেখা চলছে। এই পর্বে তিনি যে লেখাটি লিখলেন সাবিত্রী, সেখানেও তো মেয়েদের আত্মত্যাগ নিয়ে লিখছেন। এবং মাঝে মাঝে লেখা উঠে আসছে যে এই যে ভেতরে বিভাজন, এই হিন্দু মুসলমান খ্রিস্টান মধ্যে যে বিভাজন, সেই বিভাজনটাই কিন্তু তৈরি করছে ব্রিটিশ সরকার। তারা কিন্তু সবাই একই সঙ্গে রয়েছেন, সামান্য ঘটনা কিছু ঘটে গেছে, কিন্তু এই বিভাজনের রাজনীতির জন্য তিনি সম্পূর্ণ কিন্তু ব্রিটিশ সরকারকেই দায়ী করলেন। প্রশ্ন থেকে যায়, তিনি কি সমস্ত স্বাধীনতা আন্দোলনকে হিন্দু ধর্মের ছত্রছায়ায় আনতে আনতে চেয়েছিলেন? আমরা বলতে পারি, বলতে চাই, এবং সুমিত সরকারও বলেছেন না, তিনি ধর্ম, যে ধর্ম তিনি পালন করেছেন সেই ধর্ম, তার আধ্যাত্মিকতার দিকটা তিনি গেছেন, তার আচার বিচারের দিকে তিনি কখনো যাননি। এবং সুমিত সরকার বলেছেন এই যে এতগুলো সমিতি গড়ে উঠলো, আমরা ব্রিটিশ গোয়েন্দা রিপোর্টে পাই, ডেইলি, যখন তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, ডেইলি লিখছেন যে 1100-র উপরে গুপ্ত সমিতি গড়ে উঠেছে এবং তার মধ্যে যদি একজন কাউকে এরা সবাই মেনে থাকেন, তিনি হলেন অরবিন্দ ঘোষ। আমি একটু আগে বলেছি রাউলাট কমিটি রিপোর্টেও কিন্তু সেই কথা বলেছে যে সবচাইতে বড় শত্রু, পরে সুভাষ বোসকে নিয়ে যে কথাটা বলেছিল যে ফার্স্ট অ্যান্ড দ্য প্রাইম এনিমি অফ দ্য স্টেট অফ দ্য এম্পায়ার ছিলেন সুভাষচন্দ্র বোস। তাকেও দেশত্যাগ করে চলে যেতে হলো। অরবিন্দ ঘোষকেও কিন্তু সেরকম ভাবে সেই কারণেই চলে যেতে হয়েছিল। এবং আস্তে আস্তে সমিতিগুলো কিন্তু একেবারেই একেবারে ধর্ম নিরপেক্ষ হয়ে ওঠে। সামান্য কটা ধর্মীয় সামান্য আচার ছিল, কিন্তু সেটা ছিল যে আমরা দেশের মায়ের জন্য শেষ রক্তবিন্দু দিতে পারি, সে তার জন্যই সেটা ছিল। এবং একটা ব্যাপক স্বদেশী আন্দোলন গড়ে উঠলো, একটা স্বদেশী শিল্প গড়ে উঠলো, ব্রিটিশ সমস্ত কিছুকে পরিত্যাগ করবার, একটা সাধারণ জীবনচর্যা করবার যে আদর্শ আমাদের মধ্যে ছিল, যে আদর্শ স্বাধীনতা উত্তরকালে আমরা দেখেছি, সেটা পুরো হারিয়ে গেছে সেটাও আমি বলবো না। আমি অনেক যুবকদের মধ্যে দেখেছি যারা সমস্ত কিছু পরিত্যাগ করতে পারে। বারবার সেই যুবকরা সেই আন্দোলন করে আমাদের পথ দেখিয়েছে। সেই আন্দোলনের ধারার সঙ্গে আমরা একমত নাও হতে পারি। এই যে কোভিড কালে যুবকরা যে কাজ করে যাচ্ছে, নিজেদের জীবনকে তুচ্ছ করে যে কাজ করে চলছে, খাবার জন্যে, তাদের চিকিৎসার জন্যে, তাদের অন্তিম ব্যবস্থা করবার জন্যে, তাদের ভালো হয়ে ওঠার জন্যে, তার মধ্যেও কি আমরা সেই নিষ্কাম কর্মের আদর্শ দেখছি না? এবং নানান রকম ভাবে আমরা নানান লোকের লেখার মধ্যে দিয়ে সেই অরবিন্দর কথা আমরা পাই। আর দু একজন তার মধ্যে একটু ক্ষোভের সঙ্গেও প্রকাশ করেছেন অরবিন্দর কথা। তিনি রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, রমেশচন্দ্র মজুমদারের নাম তোমরা সবাই জানো। স্বদেশে এবং বিদেশে অরবিন্দ পন্ডিচেরি ঋষি স্বরূপেই জগৎপূজ্য হয়েছেন। রমেশচন্দ্র মজুমদার সন্ত্রাসবাদের রাজনীতির কথা তখন বলেছেন, আমরা তাকে এখন বলি বিপ্লববাদ। রমেশচন্দ্র মজুমদার বলেছেন তার ভেতরে
প্রথম থেকেই একটা পরিবর্তনের ধারা বইছিল, কিন্তু তার বিপ্লবের ধারাটা কিন্তু দেরিতে আসেনি। প্রথম থেকেই একটা বিপ্লবের ধারা ছিল। অরবিন্দের মতন আধ্যাত্মিক জীবনের সাফল্য এভাবে কোনো বিপ্লবীর জীবনে আগে ঘটেনি, পরেও ঘটেছে কিনা তা জানি না। রমেশচন্দ্র মজুমদার বলছেন, মেঘাবৃত সূর্যের মতো তার পূর্ণ দীপ্তি প্রথমে কেউই অনুধাবন করতে পারেনি। তাকে রাজনৈতিক গুরু বা নেতার পদে বরণ করেই তারা ধন্য হয়েছিল। কিন্তু এখন মনে হয়, দেশবন্ধু চিত্তরঞ্জনের ভাষায় যখন আমরা বলি, যে অরবিন্দর কথা বলি, শালগ্রাম শিলা দিয়ে আমরা বাটনা বেঁধেছি। আমরা অরবিন্দের এই গুরুত্বের কথা, এই যে বিবর্তনের মধ্যে দিয়ে গেছেন, তার কল্পনা, তার আহ নিয়ে নানান রকম তর্ক বিতর্ক উঠেছে, কিন্তু অরবিন্দের উক্তির মধ্যে যে ব্যাখ্যা পাই, সেই ব্যাখ্যা অনুধাবন করা বা তার সঙ্গে আহ পথ মিলিয়ে চলা, সেটা কিন্তু অনেক দেরিতে এসেছে। তার একজন ছাত্র ছিলেন দেবল দেব শর্মা, যিনি ন্যাশনাল জাতীয় শিক্ষা পরিষদের যে কলেজ খোলা হয়েছিল, সেই কলেজে তিনি একজন ছাত্র ছিলেন। তিনি বলেছিলেন, সবাই বলে যে তার কথা লেখো, আমার তো সাধ হয় আমি তার কথা লিখব, কিন্তু এটা কিন্তু উনি 50 সনের সময় বলছেন, কিন্তু ছাপবে কে? শ্রী অরবিন্দ বাংলার হইয়াও তিনি বাঙালি নহেন। সেই ভগবত মানুষকে আজকের বাঙালি ভুলিয়াছে বলিলেও অত্যুক্তি হয় না। বর্তমান বাঙালি ভস্যের পূজারী। কে ছিলেন সেই সেই অরবিন্দ? তিনি বলছেন, সেই দেবল দেব শর্মা বলছেন আমাদের, দেখিলাম হল ঘরে বসিয়া একটি শার্ট গায়ে, তাহার উপরে একটি চাদর। সেই 40 বছর আগেকার কথা আজও মনে হয়। তবে মনে পড়ে তার চোখ দুটি যেন জগৎ হইতে অন্তরের স্বরাজ্য ভূমিতে অভিনিবিষ্ট। সেদিন অরবিন্দ অধ্যাপক বিদ্যার্থীদের সম্বোধন করিয়া একটি খুব ছোট্ট বক্তৃতা দিয়াছিলেন। দেশীয় ও ইউরোপীয় চরিত্রের তুলনার সমালোচনা করিয়া বলেছিলেন, এই যে কর্মনিষ্ঠা, এটাই ইংরেজদের জগৎজয়ী করেছে। এই আসরিক কর্মশক্তি যেদিন ভারতীয় আধ্যাত্মিকতার সাথে সম্মিলিত হবে, সেদিনই আমাদের জাতীয় চরিত্রের যে বিকাশ হবে, তা হবে জগতে অতুলনীয়। তাহলে আমি বলতে চাই যে আমরা জানি অরবিন্দর মতন মানুষ, তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন, কিন্তু তোমরা যারা ছাত্র, তারা কি করে সেই অনুপ্রেরণা পাবে? সেই তুমি তোমার মধ্যে শক্তিকে তুমি সেই সম্বন্ধে জানবে। কিন্তু আমি যে উত্তরপাড়া বক্তৃতার কথা, অভিভাষণের কথা বললাম, তার মধ্যে অরবিন্দ বারবার একটা কথা বলেছেন, যে এই নির্জন বাসের কথা, এই কোলাহল থেকে দূরে থাকতে হবে। যখন তুমি আত্মমুখী হবে, একেবারে অন্তর্মুখী হতে হবে, নিজের জাগরণের জন্য তুমি প্রস্তুত হতে থাকবে, তখন কিন্তু একটা নিভৃতির প্রয়োজন। আমরা কি বলতে পারি না যে এই যে আমরা একটা নিভৃতি পেয়েছি, আমরাও তো নির্জন বাস করছি এক অর্থে, তার মধ্যে আমাদের অনেক রকম ভাবে আত্মবীক্ষণ চলছে। তিনি আত্মজয়ী পুরুষ ছিলেন। রবীন্দ্রনাথ তাকে বলেছেন যে তিনি এক, সেই কবিতা তোমরা অনেকে জানো, অরবিন্দ রবীন্দ্রের লৌহ নমস্কার, বলে তিনি কিভাবে ভারতাত্মার একজন প্রতীক হিসেবে অরবিন্দকে তার ভেতরে দেখিয়েছেন, তার সাহসকে দেখিয়েছেন। কিন্তু অভীষ্ট সিদ্ধির জন্য এই নির্জনতার প্রয়োজন, কেন নির্জনতা আমাদের অন্তর্মুখী করে। আমরা এত শব্দের মধ্যে সবসময় থাকি, আমাদের জীবন এত শব্দ নির্ভর হয়ে গেছে, আমাদের হাতের মুঠোর মধ্যে আমরা এত শব্দকে ধরে রাখছি, এত চলমান চিত্রকে ধরে রাখছি, যে আমরা তো আমাদের অন্তরের ভিতরকার সত্যিকার যে অভিনিবেশ, তাকে তো হারিয়ে ফেলছি। সেই অভিনিবেশকে ফিরিয়ে আনতে হবে, সেটাই হবে সাধনার পথ। সে পথ কখনো কারোর জন্য হবে রহস্য। যখন
লক্ষ্য নিম্নতর, যখন সেই সাধনার পথ হবে আরো ঊর্ধ্বতর, তখন কিন্তু লক্ষ্য পাল্টে যায়। একেবারে যে আপন, সেই আপনকে জানবার জন্যে, সেই আর সমস্ত চিন্তা থেকে বিযুক্ত হওয়ার জন্যে অন্তঃকরণকে মধ্যে একটা আধ্যাত্মিকতাকে প্রতিষ্ঠিত করতে হয়। সেই মার্গে অরবিন্দ প্রবেশ করেছিলেন এবং সেই জন্য তিনি যে কথাগুলো বলেছিলেন সেই স্বদেশী আন্দোলনের সময় জেলের নিগৃহীত বাসে, এবং তা এবং যে নারায়ণের কথা বলেছেন, তাকে কি আমরা বলতে পারি না যে একভাবে আমার ভেতরে যে চিন্তা রয়েছে, যে অভিনিবেশকে আমরা অনুশীলন করতে পারি, অনুশীলনের কথা বারবার বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ পর্বে বলেছেন। অনুশীলন ছাড়া কিন্তু একটা সিদ্ধি আসে না, অনুশীলন ছাড়া 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 কিন্তু কখনো পারফেকশন, যেটা যে পারফেকশনের অন্বেষণ আমাদের উপনিষদের মধ্যে, হ্যাঁ, চরম উৎকর্ষ, যার কথা বুদ্ধদেব বলে গেছেন, প্রজ্ঞা এবং তার পারফেকশন। প্রজ্ঞা হলো আমাদের ভেতরকার জাগরণ, ভেতরকার যা উপলব্ধি, তার যে আহ চরম উৎকর্ষ, প্রজ্ঞা পারমিতা, তার কথা বলে গেছেন। বিবেকানন্দ বলেছেন সে কথা, যে তোমার তামস থেকে রজসের যাত্রা, সেটা তোমার আত্মার ভেতরকার উদ্বোধন, আত্মার ভেতরকার আহ একটা নতুন নতুন যাত্রা, তোমাকে একটা নতুন মানুষ করা, যাতে তুমি আহ আরো অনেককে তোমার সঙ্গে নিতে পারো। কিন্তু আমরা বলতে পারি, হ্যাঁ, আত্মদীপ হবার কথা অরবিন্দ একরকম ভাবে বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, গৌতম বুদ্ধ বলেছেন, কিন্তু আমি প্রদীপ হতে পারি, আমি আমার তেল, আমার সলতেটা আমি তৈরি করে রাখতে পারি, কিন্তু কে সেই সলতেটা জ্বালাবেন, আমার সেই প্রেরণা কে হবেন? আমার সেই প্রেরণা হতে পারেন শিক্ষক, আমার সেই প্রেরণা হতে পারেন আমার বাড়ির ভেতরকার, আমার পারিবারিক পরিবেশের কেউ। তিনি আমার বাবা মা হতে পারেন, আমার কোনো আত্মীয় হতে পারেন, কোনো পারিবারিক বন্ধু হতে পারেন, কিন্তু প্রতিনিয়ত আমাকে সঙ্গে নিয়ে আমাকে কে চালাবেন সেটা কিন্তু করতে পারেন যে শিক্ষকদের সঙ্গে আমাদের রোজ দেখা হয়েছে, যাদের কথা এখনো আমার স্মৃতিপটে এত পরিষ্কার হয়ে রয়েছে। এই যে আমি তোমাদের কাছে অরবিন্দর কথা বলছি, আমার স্মৃতিপটে রয়ে যাচ্ছে দ্বারভাঙা বিল্ডিং এর সেই ওয়েস্টার্ন গ্যালারি, 1965-66 আমাদের পড়াচ্ছেন অমরেশ ত্রিপাঠী। আজকে যখন আমি বলছি, আজকে যখন আমি তোমাদের জন্য চিন্তা করছিলাম, সেই অমলেশ বাবুর কথাগুলো কিন্তু আমার চোখের সামনে এসে বারবার দাঁড়িয়েছে। গুরুকে কখনো অস্বীকার করা যায় না, গুরুর ভূমিকা। সেই কারণেই বিদ্যালয় পাঠ, মহাবিদ্যালয় পাঠ আমাদের জন্য এত প্রয়োজন। কিন্তু আজকে সেই সেই পরিসরগুলো এমন ভাবে তোমাদের কাছে বন্ধ হয়ে রয়েছে, সে কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে। এবং আর যেটা হলো যে একেবারে সবাইকে নিয়ে চলতে হবে। তোমরা শুধু ভারতীয় সংবিধানে বিশ্বাস করো, তোমরা শুধু মনে রেখো অধিকার সবার সমান রকম ভাবে প্রাপ্য, নারী পুরুষ হিন্দু মুসলমান। শুধু যে সংবিধানের কথা অরবিন্দের চিন্তায়, বিপিন চন্দ্র পালের চিন্তায়, নরমপন্থীদের মধ্যেও কিছু ছিলেন, রবীন্দ্রনাথের চিন্তা থেকে অথবা মহাত্মা গান্ধীর চিন্তা থেকে উঠে এসেছে, সে কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হরিদাস মুখোপাধ্যায়, উমা মুখোপাধ্যায় তাদের অরবিন্দ চর্চায় বলেছেন যে অরবিন্দর রাজনীতি চর্চায়, তার তার আধ্যাত্মিক চর্চায় যার আগমনকে আমরা আহ, বলতে পারি, আগমনকে আমরা খানিকটা যেন তার প্রতীক্ষা আমরা করেছিলাম, তিনি আসবেন বলে, সেটা ছিলেন গান্ধী, মহাত্মা গান্ধী। অথবা তার যে বীর চর্চায়, তার যে
রাজনীতি চর্চায় অরবিন্দের শিক্ষার যিনি যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি ছিলেন সুভাষচন্দ্র বোস। এবং সেই অরবিন্দের চেষ্টার মধ্যে, চিন্তার মধ্যে সেটা এত বড় একটা জোর ছিল, যে জোর ছড়িয়ে গেছে মুরারিপুকুরের সেই বাগান বাড়ি থেকে ছড়িয়ে গেছে সারা বাংলায়, এপার বাংলায় ওপার বাংলায়। যে যে আগুন ছড়িয়ে গেছিল বাঘা যতীনের মধ্যে সেই বুড়ি বালানের যুদ্ধে, অথবা ছড়িয়ে গেছিল সেই চট্টগ্রামের 1930-এর ছাত্র অভ্যুত্থানে যুবক ছাত্র যুবের তাদের রক্তদানে, যে পানি ছড়িয়ে গেছিল ভগৎ সিং এবং তার সহযোগীদের আত্মদানে, যে দেশ রয়ে গেল 42-এর আন্দোলনের মধ্যেও, সে তো অরবিন্দেরই অনেক অংশ। আজকে আমি বলতে পারি তার থেকে আমরা শিখছি কিভাবে নিজেকে বারবার করে দেখতে হবে, নিজেকে বারবার করে আরো শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেই যে বলেছিলেন তোমার মধ্যে বিশাল সম্ভাবনা, উপনিষদের গুরু বলেছিলেন যে একটা বট গাছের একেবারে বীজের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ সর্ব ক্ষুদ্র অংশ, সেই সর্বক্ষুদ্র অংশের মধ্যে যে রয়ে গেছে তুমি কি, তার নির্যাসটুকু রয়ে গেছে তৎতমবতি। তুমি তাকে, তোমার ভেতর যে বিশাল সম্ভাবনা আছে, তুমি তাকে করে তুলতে পারো, গড়ে তুলতে পারো। তুমি যদি নিজেকে সেই অনুশীলনের মধ্য দিয়ে, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে, সেই সবার ভালোবাসার মধ্য দিয়ে, যা তোমার স্বার্থের সঙ্গে জড়িত নয়, যেখানে যদি তুমি নিয়োজিত করতে পারো, তুমি কিন্তু একরকম ভাবে তুমিও একজন যোগী। তোমার যোগের একেবারে মধ্যে রয়েছে দেশ এবং দেশের মানুষ। আজকে যারা এখানে সম্মিলিত হয়েছেন তার মধ্যে আমার বয়স অনেকের থেকেই বেশি, এবং যে মূল্যে স্বাধীনতা সবার আগে এসেছিল দেশভাগের মূল্যে, সেই দেশভাগের আমিও একজন কিন্তু তার ফলভোগী, আমার পরিবার তার ফলভোগী। স্বাধীনতার জন্য অনেক মূল্য অনেকে দিয়েছে। হয়তো আমাদের সেই আত্মপরিচয়ের যে বিলোপ ঘটেছিল সেটাও একটা মূল্য, কিন্তু আমরাও আবার নতুন পরিসর খুঁজে পেয়েছি, আমরাও আবার আমাদের কণ্ঠ ফিরে পেয়েছি। যা বলতে চাই সেটা হলো সবার জন্য পরিসর, সবার জন্য কণ্ঠ। খানিকটা এনএসএস শেখায়, খানিকটা তোমার ক্লাসে পাবে, আবার যখন ফিরে আসবে, আবার যখন সময় ঠিক হবে, আমরা আবার সবাই শ্রেণীকক্ষে ফিরে যাব। আর পারবে তুমি তৎতমবতি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর তপতী সেনগুপ্ত। আমরা অনেক বৃদ্ধ হলাম, শিখলাম, অনেক কিছু জানলাম, আমাদের স্টুডেন্টরাও সেটা করলেন। এবার প্রশ্নোত্তরের পড়া সংক্ষিপ্ত। প্রফেসর তনিমা চক্রবর্তী প্রশ্ন উত্তরের এই যে পর্বটা ওটা একটু চালাবেন। তনিমা প্লিজ। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে আর এই মনোগ্রাহী আলোচনার জন্য। আমাদের কাছে দুটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি অধ্যাপক শুভজিৎ বন্দ্যোপাধ্যায় করেছেন। তার প্রশ্ন হলো, বিপ্লবী অরবিন্দ ঘোষের যোগী শ্রী অরবিন্দে উচ্চারণের প্রেক্ষাপট কি ছিল? আমি যে খুব ভালোভাবে উত্তর দিতে পারবো সেটা কিন্তু আমি দাবি করছি না, আমি চেষ্টা করব মাত্র। যে অরবিন্দ কিন্তু যখন সেই দাবা খেলা খেলছেন কেমন, তখন থেকে কিন্তু এই যোগের একটা পরিবেশ তার অন্তরের মধ্যে তৈরি হচ্ছে। বারবার বলছি যে এটা কিন্তু একদিনে আসেনি, এবং অরবিন্দের মধ্যে কোনো যে বিপ্লব ঘটেছিল তা নয়।
উনি একের পর এক একটা রূপান্তরের দিকে যাচ্ছেন এবং তিনি যোগাভ্যাস কিন্তু তখন চালিয়ে যাচ্ছেন। তিনি যখন ভারতবর্ষে ফিরে এলেন তখন তিনি এই ভারতীয় আধ্যাত্মিকতার জগতে যোগদান করেন এবং আধ্যাত্মিকতা দিয়ে তিনি প্রথম কথা নিজের সমস্ত ইন্দ্রিয়কে সংবরণ করা, নিজের কার্য সম্বন্ধে গভীর কন্টেমপ্লেশন যেটাকে বলতে পারি, গভীর আত্মনিয়োগ এবং নিজের ভেতরটাকে দেখা, যেটা নিজের ভেতরে নিজের অন্তর্লোককে তিনি যখন দেখতে চাইছেন, তিনি কিন্তু সেই যোগের দিকেই যাচ্ছেন। সেই যোগের কথা তো আমাদের বিবেকানন্দও বলেছেন, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, জ্ঞান যোগ। অরবিন্দ জ্ঞানের দিকে গেছিলেন, কর্মও তার কিছু কম ছিল না। তিনি নিভৃতচারী হলে কি হবেন? অত বড় যে অরবিন্দ আশ্রম গড়ে তুললেন, অথবা আজকে যে অরবিন্দ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে, অথবা যে অরবিন্দের এত লেখা চারদিকে প্রচার হচ্ছে, সেটা তো তার সেই গভীর আধ্যাত্মিকতা জেনে তিনি যোগের মধ্য দিয়ে ঢুকেছেন, তার ভেতর থেকেই তারই ফল হিসেবে বেরিয়ে এসেছে। সাধন মার্গ, তিনি কিন্তু নিজেকে একবারও সিদ্ধ যোগী বলছেন না। তিনি প্রথমেও সাধন মার্গ ছিলেন কন্টিনিউয়াস প্রসেস, যেটা সেলফ পারফেকশনের দিকে, আমি সেটাই বলবো। এবং তার ভেতর থেকেই তিনি কিন্তু এই সমিতিগুলোর গতি প্রকৃতি কি হবে, একটা দিকে দেখতে হবে জাতি গঠন, একদিকে দেখতে হবে সর্বত্যাগ। সর্বত্যাগ না করলে জাতি গঠন হবে না। আমরা সেরকম সর্বত্যাগী অনেক মানুষকে দেখেছি। সর্বত্যাগ করতে যারা ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, আজকের দিনে তাদের মনে না করে কি করে থাকবো? শুধু তো শান্তির পথে আসেনি, শুধু তো শান্তির পথে আসেনি, বিপ্লবী জাতীয়তাবাদ তো তার একটা বিরাট বড় ভূমিকা আছে আমাদের স্বাধীনতা আন্দোলনে। এবং এই বিপ্লবীদের অনেকেই তাদের চিত্তের পরিশীলনের জন্য তারা কিন্তু এই অরবিন্দের যে যোগাভ্যাসগুলো তার অনুশীলন করেছেন। এবং অবশ্যই অরবিন্দ ছিলেন, তার লেখা থেকে বোঝা যায় যে মিস্টিক অরবিন্দ, তার যে সাইকিক রেভলিউশন একটা হয়েছিল, যে মিস্টিক অরবিন্দ, তার কথা তো, তার যে লেখাগুলো, তার মধ্যে দিয়ে তার যে বিবর্তন, সেটা আমরা জানতে পারি। আমি এর থেকে বেশি বলবো কিনা আমি জানি না, আমি যেটুকুনি বুঝেছি আমি সেটুকুনি বললাম। আর আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? ডক্টর বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ বন্দ্যোপাধ্যায় বোধহয় প্রশ্ন করেছিলেন, আমি কি প্রশ্নের উত্তর দিতে পেরেছি? আপনি আপনার আর প্রশ্ন থাকলে জানাবেন। আমার আমার মোবাইল নাম্বার অধ্যাপিকার কাছে আছে, আমি তাকেও আমার ধন্যবাদ জানাচ্ছি, অধ্যাপিকা বন্দ্যোপাধ্যায়কে এরকম সুযোগ করে দিয়েছেন। আপনারা কিন্তু আমাকে আমার এরপরে অনুষ্ঠানের পরেও আমার কাছে প্রশ্ন পাঠাতে পারেন, আমি আমার মতন করে উত্তর দেবার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। পরবর্তী প্রশ্নটি করেছেন অধ্যাপক সুব্রত বসু। আর প্রশ্ন হলো, শ্রী অরবিন্দ ঘোষের জীবনবোধে গীতার প্রভাব ছিল কি? হ্যাঁ, গীতার প্রভাব তো ছিলই। আমি তো শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথা বারবার বলেছি। গীতার প্রভাব তো ছিল। নিষ্কাম কর্মের কথা আমি উত্তরপাড়া বক্তৃতা অভিভাষণে নিষ্কাম কর্মের কথা বলেছি। মা ফলে সুকদাচন। অরবিন্দ যখন তার যাত্রা শুরু করেছিলেন, একজন প্রসপেক্টিভ আইসিএস থেকে, সমস্ত সুযোগ সুবিধা বাদী থেকে, তিনি যে নিষ্কাম কর্মের দিকে দেখলেন এবং কি সাধারণ তার জীবনযাত্রা। প্রথম পন্ডিচেরি গিয়ে কি সংগ্রাম, খাওয়াতে সংগ্রাম, থাকাতে সংগ্রাম, যে সংগ্রাম করছেন, যাওয়াটাও কি সাধারণ স্বাভাবিক ছিল তার? এইখানে যে তার এত ক্লেশ হয়েছিল, এত অবমাননা হয়েছিল, এত অসম্মান হয়েছিল, সে তো কারণ তিনি তখন নিয়োজিত, তিনি নিষ্কাম কর্মের দিকে চলে যাচ্ছেন। কর্ম করতে হবে আমার দেশের মানুষের জন্য। এই সব ম্লান মুখে দিতে হবে ভাষা। দুঃখ যদি ভয় পায় তার ভাষা, যে শক্তি হতে জেগে ওঠে অন্তরের গভীরী পিপাসা, স্বর্গের অমৃত লাগে তবে ধন্য হবে গান, শত শত অসন্তোষ মহাগীতে লোভিবে নির্বাণ। গীতা সেই গীত,
তুমি শুধু কর্মের ভোগী, কর্মের অংশীদার, ভোগে তোমার কোনো অধিকার নেই। কাজেই গীতা তো অবশ্যই, প্রথম দিকে গীতা নিয়ে সমস্ত যে এই সমিতির বেশিরভাগ সমিতি আন্দোলনের যারা ছিলেন, সমিতির যারা সভ্য ছিলেন, তাদের গীতা হাতে নিয়ে প্রতিজ্ঞা নিতে হতো দেশ সেবার। পরের দিকে সেটা চলে যায়, কিন্তু নিষ্কাম কর্মের যে যে প্রভাব ভারতীয় জীবনে, সেটা তো গীতা থেকেই পাওয়া। সেটা তো রবীন্দ্রনাথের কবিতার মধ্যেও আমরা পাই বারবার। বাতাস জল আকাশ আলো, সবারে আমি বাসিব ভালো, না চাহিতে তুমি যা করেছো দান। বাতাস আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। ইচ্ছা, ডিজায়ারটাকে ত্যাগ করতে হবে, অ্যাসপিরেশন থাকতে হবে আরো এগিয়ে যাওয়ার। তোমার অ্যাসপিরেশন কি? তোমার অ্যাসপিরেশন হবে স্বদেশ এবং তার মানুষ এবং তার তখনকার দিনের স্বাধীনতা, যে স্বাধীনতা হয়তো অনেক জায়গায় খর্বিত হয়েছে। আমাদের এই স্বাধীন ভারতবর্ষে স্বাধিকারের সংগ্রাম বিভিন্ন রকম ভাবে চলছে বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্যে। এই স্বাধীন ভারতবর্ষে ৭৫ বছর পরেও তার ভিতরে কি গীতার সেই নিষ্কাম কর্মের কথা নেই? যারা সেই আন্দোলনকে দিশা দেখাচ্ছেন তার মধ্যে কি নেই সেই নিষ্কাম কর্মের কথা? আর কিছু? আর কোনো প্রশ্ন নেই ম্যাডাম। আমি অধ্যাপক রাজকুমার গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করছি অনুষ্ঠানে এগিয়ে যাওয়ার। হলো প্রশ্নোত্তর পর্ব সুন্দর হয়েছে। এখন আমি প্রফেসর কৃষ্ণা ব্যানার্জিকে অনুরোধ করব যে আজকে ধন্যবাদ জ্ঞাপক। হ্যালো রাজকুমার দা, হ্যালো হুম, হ্যালো রাজকুমার দা, হ্যাঁ বলছি। আমি একটু হাত তুলেছি। হ্যাঁ বলো, প্রশ্ন করবে আমি তুমি? আমি আমি প্রশ্ন করব না, দিদির সঙ্গে দুটো কথা বলবো এবং শিওর। যার জন্য আমি হাতটা তুলেছি। প্রশ্ন করার থাকলে আমি এতে চ্যাট বক্সে করতাম। শিওর, ওয়েলকাম। হ্যাঁ, আমি জাস্ট 2 মিনিট একটু কথা বলে নিয়ে দিচ্ছি। তপতিদি, আমি প্রশান্ত মণ্ডল বলছি। ও প্রশান্ত, হ্যাঁ হ্যাঁ দিদি, ভালো আছেন? হ্যাঁ আমি হ্যাঁ, শুভ স্বাধীনতা। অনেকদিন আপনার মানে আমি অনেকক্ষণ থেকে উসখুস করছি আপনার সঙ্গে কথা বলবো বলে আর কি। আচ্ছা বলো প্রশান্ত। অনেকদিন তো আপনার সঙ্গে আর দেখা হয়নি, অনেকদিন আমরা একসঙ্গে সুচিন্তনে কত কাজ করেছি। যাই হোক, আপনি অসাধারণ বলেন, আপনি অসাধারণ বলেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আপনি ইংরেজিটাও খুব সুন্দর বলেন, কিন্তু যাই হোক আপনি এখানে বাংলা বলা পছন্দ করেছেন ছাত্রছাত্রীর কথা ভেবেই। তো খুবই ভালো হয়েছে। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, এখন আমি আজকে আচ্ছা, ব্যক্তিগত আলাপচারিতাটা না, একটু পরে প্রশান্ত ফোনে করে নিও। আমাদের অন্যান্য পরের অনুষ্ঠান তো আছে। ব্যক্তিগত আলাপচারিতা পরে ফোনে করে নিও। দিদি একটু মার্জনা করবেন। আমার একটা, ঠিক আছে ম্যাডাম, আমার একটা কোশ্চেন ওনার কাছ থেকে একটু জানাচ্ছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, সেটা হলো আমি ওনার থেকে জানতে চাইছি যে এই যে গীতা, এটা ঠিক, উনি ঠিকই বলেছেন যে 19 সেঞ্চুরির শেষ বা 19 সেঞ্চুরির শেষ বা 20 শতকের প্রথম দিকে যেটা ওই বিভিন্ন বিপ্লবী সমিতিগুলো গড়ে উঠছে এবং সেখানে বিভিন্ন বিশেষ করে গীতাকে প্রাধান্য দিয়ে তারা সমিতিগুলো বা আখড়াগুলো গড়ে তুলছে। এবং আমরা বঙ্কিমচন্দ্রের লেখাতেও কিন্তু এই আনন্দ মঠের মধ্যে পাচ্ছি একটি ধর্ম কেন্দ্রিক জাতীয়তাবাদের প্রচার। তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্নটাই বলছি, প্রশ্নটাই যাচ্ছি ম্যাডাম। তো সেক্ষেত্রে দেখছি যে এর ফলে কিন্তু বাংলা, বিশেষ করে বাংলার একটা দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা মুসলমান, এই মুসলমানরা কিন্তু জাতীয় আন্দোলনের থেকে তারা এইটা যত প্রচার হচ্ছে
জাতীয় আন্দোলন থেকে তারা পিছিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মানে এটা কি ঠিক যে এই ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ প্রচারের ফলে একটা বৃহত্তর জনসংখ্যার সহযোগিতা উম, পাওয়া গেল না, যার ফলে আমাদের স্বাধীনতা আন্দোলন আহ ক্ষতিগ্রস্ত হলো বা পিছিয়ে গেল, আরো স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা পাওয়াটা অনেকটা পিছিয়ে গেল? আপনি কি এটা কি মনে করেন? আহ, আমি তো আগেই বলেছি যে ধর্ম যেহেতু এই যে কোনো কারণেই হোক এই সমিতিগুলোতে হিন্দুদের প্রাধান্য ছিল, কিন্তু অন্যদিকে বরিশালে যেটা সাধনা সমিতি ছিল, বরিশালে যেটা অশ্বিনী কুমার দত্তের যে সমিতি ছিল, অথবা ময়মনসিংহে যে সুরিত সমিতি ছিল, সেখানে কিন্তু অনেক মুসলমান ছিলেন এবং প্রচুর গান হিন্দু মুসলমান সম্প্রীতি নিয়ে তৈরি হয়েছিল। দেখো তো, এটা তো একটা খুব বড় প্রশ্ন, এই হিন্দু মুসলমানের ব্যাপারটা। এই ব্যাপারটা তো আরো তৈরি হচ্ছিল, সরকারি মদতে তৈরি হচ্ছিল, যেন বাংলাকে ভাগ করার এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা বঙ্গভঙ্গ করা হলো, সেটা তো এর প্রশ্নেই হয়েছিল। সেটা তো এই ধর্মর মধ্যে বিভাজন তৈরি করবার জন্যই হয়েছিল। লর্ড কার্জন অত্যন্ত সুকৌশলে এটা করেছিলেন। কিন্তু অমলেশ ত্রিপাঠী যেটা বলছেন, আমি সেটাই আজকে বিশেষ করে স্মরণ করব। হয়তো এই ধর্ম নির্ভরতাটা ছিল, বেশিরভাগ সবাই বেশি হিন্দু ছিলেন, সেই জন্যে একটা ধর্ম বিভাজন আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্যে তৈরি হলো। কিন্তু এটা কি অরবিন্দ, কি তিলক, তারা যে একেবারে সুচিন্তিত ভাবে এবং কনসিয়াসলি এটা করেছিলেন সেটা কিন্তু নয়। আমরা বলতে পারি যে এটা উঠে এসেছিল এবং এটা অত্যন্ত সরকারি মদতপুষ্ট ছিল, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অবশ্যই আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্যে এই একটা ক্ষোভ, এই একটা কোনোখানে একটা গন্ডগোল, সেটা তো আমরা অবশ্যই স্বীকার করে নিচ্ছি। কিন্তু এই পর্যায়ে এই নেতাদের এভাবে কিন্তু দায়ী করা কতটা সঙ্গত সেটা আমরা জানি না, পরবর্তীকালে আলাদা। কিন্তু এই পর্যন্ত মুসলমান স্বর সেটা যে অত্যন্ত ক্ষীণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি বলবো না যে স্বাধীনতা আন্দোলন তার জন্যে পিছিয়ে গেছিল, স্বাধীনতা এসেছিল না অন্য কারণে। আমি বরং বলবো স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। বিশ্ব রাজনীতির যে পটভূমি ছিল, তার জন্য বোধহয় যে দুটো ব্লক তৈরি হচ্ছিল আস্তে আস্তে, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়াও, যে আমাদের পটসডাম কনফারেন্স, ইয়ল্টা কনফারেন্স, ইস্টার্ন থিয়েটারে জাপানের পরাজয়, এগুলো যে আমাদের স্বাধীনতা আন্দোলনে বা স্বাধীনতার দিনক্ষণকে ঠিক করতে কিছুটা কার্যকরী ছিল, সে কথা তো আজকে আর অস্বীকার করে লাভ নেই। কাজে আমি বলবো না স্বাধীনতা পিছিয়ে গেছিল, হয়তো একটা দেশ ভাগের রাজনীতির ভেতর দিয়ে, এই সবচেয়ে বড় রক্তক্ষয়ী একটা পার্টিশনের ভেতর দিয়ে এত মানুষের জীবন এবং জীবন এবং সম্পত্তি ধ্বংসের মধ্য দিয়ে এত হতাশার সৃষ্টি করে স্বাধীনতা আসতো না, যদি আমাদের নেতারা এই ব্যাপারে আরো সংযত হতেন। আমি এই পর্বেই তাদের দোষী বলে করব না, দোষী সে অর্থে কেউ ছিলেন না, কিন্তু পরাধীনতার মধ্যে কলোনিয়ালিজম একটা এমন জিনিস, তার ভেতরে এত রকম ফোল্ডস, এত রকম ভাবে সেটা বিভিন্ন ঐতিহাসিক দেখাবার চেষ্টা করেছেন, যে আজকের এই ক্ষুদ্র আলোচনার পরিসরে আমি বোধহয় তার প্রতি বিশেষ জাস্টিস করতে পারবো না বলেই আমি বলছি। এই উত্তর আমি পরে দেবার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ দিদি। আমি প্রফেসর কৃষ্ণা ব্যানার্জিকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের শেষ অন্তিম পর্বে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখার জন্য। প্লিজ কৃষ্ণা। নরসিংহ দত্ত কলেজের পক্ষ থেকে আমি এই ধন্যবাদ জানানোর সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। আমি প্রথমেই অধ্যাপিকা
তপতী সেনগুপ্তকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে এত প্রাঞ্জল ভাবে উনি মূল্যবোধের যে ভাবনা আমাদের সামনে তুলে ধরলেন, তাতে আমরা তো উপকৃত হলামই, সমৃদ্ধ হলাম, ছাত্রছাত্রীরাও যথেষ্ট উপকৃত হয়েছে আমার মনে হয়। এবং বর্তমান সমাজে আমরা যে মূল্যবোধের অবনমনের কথা বলি, সেখানে উনি যে আশার আলো দেখালেন, সেটা বড় ভালো লাগলো। আমি এই সুযোগে ধন্যবাদ জানাই আমাদের আইকিউএসি সেলের কোঅর্ডিনেটর ডক্টর কুন্তল চট্টোপাধ্যায়কে। আমার আন্তরিক ধন্যবাদ আমাদের টেকনিক্যাল টিম, বিশেষত অধ্যাপক অংশুমান সরকার এবং অধ্যাপক শাম্ব সৌরভ মল্লিককে, যাদের সম্পূর্ণ সহযোগিতা ছাড়া আমরা বোধহয় কোনো ওয়েবিনারই করতে পারতাম না। ধন্যবাদ সমস্ত অংশগ্রহণকারীদের, যারা ধৈর্য ধরে তাদের অমূল্য সময় দিয়ে আমাদের এই ওয়েবিনারকে সমৃদ্ধ করলেন। এবং সব শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার আন্তরিক ধন্যবাদ আমাদের অধ্যক্ষা ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়কে, যার প্রবল উৎসাহে এবং যার দেখানো পথে চলে আমরা এই অতিমারির সময় এতগুলি ওয়েবিনারের আয়োজন করতে পারলাম, যার মধ্যে একটি উল্লেখযোগ্য। এবং যিনি ভ্যালু এডুকেশন সেল বা মূল্যবোধের এই অবনমনের সময় মূল্যবোধ গড়ে তোলার জন্য যে সচেষ্ট পদক্ষেপ নিয়েছে, তা কোনো প্রশংসার অপেক্ষা রাখে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার অধ্যাপক রাজকুমার গঙ্গোপাধ্যায়ের কাছে মাইক ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ কৃষ্ণা, ধন্যবাদ প্রফেসর তপতী সেনগুপ্ত মহাশয়, ধন্যবাদ আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়, এবং ধন্যবাদ সকলকে যারা আজকের এই ভ্যালু এডুকেশন চলার সূচনায়, বিশেষ দিনে ঋষি অরবিন্দর সার্ধশতবর্ষের সূচনার দিনে মূল্যবোধের এই শিক্ষা কিছুটা হলে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। আমি এখন অনুরোধ করব আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের একটা ভিডিও লঞ্চ করার, মানে প্রকাশ করার কথা আছে আজকে, সেটার অ্যাওয়েকেনিং, জাগরতি তার নাম ভিডিওটার, সেটা আজকে প্রকাশ করার কথা। আমি ম্যাডামকে অনুরোধ করব, প্লিজ এটা একটু আপনি মানে প্রকাশ করুন ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ জানাই তপতী ম্যাডাম আপনাকে। এতক্ষণ ধরে মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি আশা করব আমাদের অন্যান্য অংশগ্রহণকারীরাও অত্যন্ত ঋদ্ধ এবং সমৃদ্ধ হয়েছেন। আমি আমাদের টেকনিক্যাল টিমের সহকর্মী বন্ধুদের অনুরোধ করব, তোমরা ভিডিওটা প্রেজেন্টেশনটা শুরু করো। অধ্যক্ষা সোমা বন্দ্যোপাধ্যায়, আপনিও আমার ধন্যবাদ এবং প্রীতিপূর্ণ নমস্কার জানাচ্ছি। আমি সমস্ত অধ্যাপক মণ্ডলীকে নমস্কার জানাচ্ছি, ছাত্রদের জানাচ্ছি অভিবাদন। জয় হিন্দ। আমাদের ভ্যালু এডুকেশন সেলের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সকলের মিলিত প্রয়াস, আমাদের এই অ্যাওয়েকেনিং, ছাত্রদের উদ্দেশ্যে বলা কিছু কথা, ছাত্রদের, আমাদের ছাত্র সমাজের উদ্দেশ্যে দেখানো কিছু পদক্ষেপ, এই নিয়েই আমাদের এই ভিডিও অ্যাওয়েকেনিং। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ। We
নিয়মমাফিক শিক্ষা ব্যবস্থা থেকে ব্যতিক্রমী শিক্ষা প্রচেষ্টা যাতে ভালো থাকা সুখী হওয়ার উপায় শোনানো যায়, পরিচয় করানো যায় সেই রাস্তার বসা। শাম্ব মিউট হয়ে আছে। সমস্ত ফল পেতে পারছি একটি ছোট্ট মেয়ে ওনার দিকে তাকায় এবং বলে, সবাই যদি দুঃখ হয় আপনার একজন কি করে আনন্দ পাবে? অ্যাকচুয়ালি একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে। ভিডিওটা কি মানে সাউন্ডটা যাচ্ছে না, কি করা যায় বলতো? সাউন্ডটা কিছু না পাওয়া গেলে তো ভিডিওটা চালিয়ে লাভ নেই। হামিং আসছে আসলে। হ্যাঁ, একটা ইকো হচ্ছে। তো আমার মনে হয় আমরা তো কাট এন্ড রেজ করেই দিয়েছি, এরপর আমরা আস্তে আস্তে ভিডিওটা এখানে লঞ্চ করে দেবো। হ্যাঁ ম্যাডাম, লিংকটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, লিংকটা শেয়ার করে দিলে সবাই দেখতে পাবেন। ঠিক আছে ম্যাডাম। তাহলে আজকের মতো আমরা আমাদের এই সুন্দর অনুষ্ঠান স্বাধীনতা দিবসের সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম অত্যন্ত প্রাঞ্জল এবং সমৃদ্ধ বক্তৃতার মাধ্যমে, এবং আমাদের এই অধ্যাপক অধ্যাপিকাদের সম্মিলিত প্রয়াস এই ভিডিও আমরা লঞ্চ করলাম। আশা করব আমরা সকলেই খুব উপভোগ করেছি এবং আমরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়ের আগামী দিনগুলো আমরা খুব তাড়াতাড়ি হয়তো কাটিয়ে উঠব, এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।